গ্রামারের বেশিরভাগ বিষয়, হ্যাঁ, গ্রামারের বেশিরভাগ বিষয় ছিল যে বেশিরভাগ বিষয় ব্যাখ্যা করার জন্য। কিন্তু লিটারেচার পার্টটা, লিটারেচার বিষয়টা হচ্ছে পুরোপুরি ভিন্ন একটা বিষয়। যে লিটারেচারের জায়গাটা হচ্ছে, এখানে দেখেন, এখানে আমাদের যে প্রশ্নগুলো আসে লিটারেচারের বেশিরভাগ প্রশ্নগুলোই আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মেমোরাইজিং টাইপের। ঠিক আছে? তো এইটা মুখস্থ টাইপের প্রশ্ন আসে লিটারেচার থেকে বেশি। তো মুখস্থ টাইপের প্রশ্ন লিটারেচার থেকে বেশি আসে বলতে বলতে এখানে মানে আহ, মুখস্থ করার জায়গাটাই বেশি আসলে। এখন এইখান থেকে যখন আমরা পরীক্ষায় প্রশ্ন করতে অ্যান্সার করতে যাব, তখন আমাদেরকে কিছু মানে এই মুখস্থ করাটাকেই কিছু কিছু টেকনিক ধরে ধরে মুখস্থ করার চেষ্টা করতে হবে। এটা আমি এবারে ক্লিয়ারলি সোজা সাপটা কথা বললাম। কারণ আপনার পরীক্ষায় আসবে, যে ধরেন আপনার পরীক্ষায় একটা একটা উদাহরণ দিল, যে ধরেন একটা ক্যারেক্টার দিল, যে রোজালি কার ক্যারেক্টার, খেয়াল করেন। তো এখন আপনি যদি না জানেন, এটা কোনো গ্রামার দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে, এটাকে সরাসরি বলতে হবে আসলো পরীক্ষায় গ্যানিমেড কার শব্দ নাম ছিল। ঠিক আছে, কিংবা আসলে রোমিও জুলিয়েট কার লেখা। ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন যখন লিটারেচারে আসে, তখন এই প্রশ্নগুলো সরাসরি আমাদের মুখস্থ টাইপের উত্তরই করতে হয়। তো মানে আমি এই পার্টটাতে যত বেশি করব, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, তত বেশি আমার এখান থেকে প্রশ্ন কমন করার সম্ভাবনা বেশি। তো তারপরেও বিসিএস এর জন্য যে ভাগগুলো করা হয়, যে এখানে যেহেতু মার্কস থাকার কথা 15, তো একটা একটা সিস্টেমের মধ্যে এই পড়াটা আমরা বলি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। তো আমি এখানে আপনাদের সাথে আজকে যে আলোচনাটা করব লিটারেচারের, যে মূল বিষয় যদি আলোচনা করি বা কোন বিষয়টা আলোচনা করব সেটা যদি একটু চিন্তা করি আমরা, পয়েন্ট করে দিই, তাহলে ক্লাস মনে রাখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। কথা শুনতে পাচ্ছেন না সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা সাধারণত প্রথম ক্লাসটাতে যেটা করি সেটা হচ্ছে এক একজন এক এক ভাবে পড়ায়। লিটারেরি টার্মটা বোঝা দরকার, এখান থেকে প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে আপনার যেটা দেখতে পারি, যে লিটারেরি টার্মের সাথে ওল মানে পিরিয়ডস অফ ইংলিশ, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। তো এই দুইটা পার্টি আমরা মূলত আজকে দেখব। তো সাথে দুই একটা কথা বলবো, যেটাকে আমরা বলতে পারি বিভিন্ন রাইটারের নাম, রাইটার্স নেম, বা রাইটারদের নাম আমরা এখানে উল্লেখ করতে পারি। তো এখন এইখানে আমাদের যে আলোচ্য বিষয়টা হবে, যে ও এই লিটারেরি পিরিয়ড থেকে, যে মানে আপনার এটাকে বলতে পারি ইংলিশ লিটারেচারের যুগ বা কাল বা বিন্যাস। তো এটার জন্য একটা বই দেখতে পারেন। ঠিক আছে, এই যে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা এই বইটা একটু দেখতে পারেন। ঠিক আছে। তো এই বইয়ে অনেক কিছুই আছে, বইটা অনেক ছোট কিন্তু বইটা অনেক উপকারী। যদি ভালোভাবে পড়ি তাহলে এটা অনেকটাই উপকারে আসবে। এখানে এই লিটারেরি টার্মস আর ইংলিশ লিটারেচার খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তো আপনারা এটা একটু দেখতে পারেন, পরামর্শ থাকলো এটা দেখার জন্য। তো এখন এই লিটারেরি টার্মে ঢোকার আগে আমি লিটারেরি এইজটাকে আগে একটু ভাগ করে নিই। তো লিটারেরি এইজটাকে যদি ভাগ করি তাহলে যে কথাটা প্রথমেই বলতে পারি সেটা হচ্ছে যে লিটারেরি এইজ গুলো কিভাবে তৈরি হলো, বা লিটারেরি এইজ গুলো কি যারা সাহিত্যিক ছিল তারাই কি তৈরি করছে? বিষয়টা তো এরকম না অবশ্যই। তাহলে এটা এটা আসলো কোত্থেকে? তো এখানে যে কথাটা আমরা বলে থাকি, যে লিটারেরি এইজ তৈরির পিছনে যে কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করব, সাথে সাথে একটু কথাও মনে রাখবো। আর আমি আপনাদেরকে এই ক্ষেত্রে আগেই বললাম এবং আবারও বলছি, এই বইটাকে একটু দেখার চেষ্টা করবেন। সাথে আপনাদের যে শীটটা আছে, সেই শীটটা যত পারেন এটা বলবেন যে এইভাবে স্যার বলতেছে মুখস্থ করার জন্য, এখানে আপনাকে করতেই হবে। আপনি শেক্সপিয়ারের নাটকের নাম মুখস্থ করবেন, জন ডান কে ছিল সেটা মুখস্থ করবেন, বা এইভাবেই আপনাকে একটার পর একটা জায়গা বা যুগকে মুখস্থ করতে হবে।
মুখস্থ বা মনে রাখতে হবে। তো যদি মনে রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে খুব মানে উপকারী হবে। আমি কিছু কথা বলছি, কথাগুলো সবসময় ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। যে হিস্ট্রি অফ, এই টপিকটা হচ্ছে যেটা আমি বললাম, দ্য এইজেস অফ ইংলিশ লিটারেচার। আমি আবারও বলছি, এখানে আমি যে কথাগুলো বলবো কথাগুলোই গুরুত্ব, মন দিয়ে শুনবেন যেন মনে থাকে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন আপনি পড়তে যাবেন তখন আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা মূলত কার সাথে রিলেটেড। লিটারেচার সবসময় খেয়াল রাখবেন, লিটারেচার সবসময়, লিটারেচার অলওয়েজ ক্লোজলি রিলেটেড টু, লিটারেচার সবসময় রিলেটেড কিসের সাথে? ওই অঞ্চলের পিপুলের সাথে, ওই অঞ্চলের পলিটিক্স এর সাথে, ওই অঞ্চলের রিলিজিয়নের সাথে। ঠিক আছে? ওই অঞ্চলের রাজার সাথে, রাজা রানীর ইতিহাসের সাথে, অথবা নেচারের সাথে। এই পাঁচটা পয়েন্ট বা পাঁচটা বা যে জায়গাগুলো আমি বললাম এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবো আমরা। লিটারেচার রিলেটেড কার সাথে? লিটারেচার সব সময় রিলেটেড হচ্ছে পিপলের সাথে, পলিটিক্স এর সাথে, রিলিজিয়নের সাথে, কিং কুইং এর সাথে বা নেচারের সাথে। লিটারেচার এই জিনিসগুলোকে রিফ্লেক্ট করে। আর এই জিনিসকে রিফ্লেক্ট করে জন্যে, তাহলে আমরা যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কার সাথে রিলেটেড হবে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ক্লোজলি রিলেটেড হবে হিস্ট্রি অফ ইংলিশ পিপল। ঠিক আছে? আর সবসময় মনে রাখবেন এই হিস্ট্রি অফ ইংলিশ পিপলের সাথে যখন লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটার সাথে রিলেটেড, তার মানে আপনাকে কি করতে হবে? ঘটনা প্রবাহগুলো, এই যে যুগে আমরা এটা থেকে শুরু করছি পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ পিপলের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা কি কি ধরনের হতে পারে? মূলত পলিটিক্স এর ইতিহাস। তো এই ইতিহাসে কারা থাকে? রাজা থাকে বা বিখ্যাত লেখক থাকে। এই জন্য যখন আপনি এই ইংলিশ পিপলের ইতিহাস পড়তে যাবেন তখন দেখবেন বিভিন্ন রাজা রানীর নাম চলে আসবে, কিংস আর কুইন্স। যখন এই রাজা রানীর নাম চলে আসবে, তো ইতিহাসবিদ যারা আছে, ইতিহাসবিদরা কি করলো, এই রাজা রানীর নাম অনুসারে এই যুগগুলোকে, সাহিত্যের যুগটাকে ভাগ করলো। যে এই থেকে এই পর্যন্ত এটা যুগ, এই পর্যন্ত এটা যুগ, এই পর্যন্ত এইটা যুগ। তো এই যুগটা বেশ কিছু পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হয়। এই যে এই কথা থেকে আমরা বলতে পারি এই যুগটা কি পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হয়। যে কখনো কখনো যুগের নামকরণ হয় রাজার নাম অনুসারে। ঠিক আছে? এই যে এই পয়েন্ট গুলো মনে রাখবেন, কখনো কখনো যুগের নাম হবে রাজার নাম অনুসারে, কিং অথবা কুইন। আচ্ছা, কখনো কখনো যুগের নাম হবে আপনার লেখকের নাম অনুসারে। ঠিক আছে? ওই সময়ের গ্রেট লেখক যারা থাকবে কখনো তাদের নামে নামকরণ হবে। যুগের নামকরণ কিভাবে হয়, আমি যেহেতু আমাদের লিটারেচার, আমি বেসিক ভাবে আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করছি। কখনো কখনো এই যুগের প্রধান লেখা কি বা এই যুগের স্পিরিট কি ছিল, যেমন রোমান্টিক এজ যখন আসবে, কখনো কখনো এই হিসাবে আসবে। আর কখনো কখনো যুগের নাম হবে কোনো গোত্রের নামে বা কোনো রাজ্যের নামে বা কোনো ট্রাইব বা কোনো নেশনের নামে। এই উপরের এই চারটা পয়েন্ট খেয়াল রাখেন। কয়টা পয়েন্ট বের করছি আমি, খেয়াল করে দেখেন, চারটা পয়েন্ট বের করছি। চারটা পয়েন্টে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি আমরা যে লিটারেরি এইজটা শিখবো, এই লিটারেরি এইজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইজটা কিভাবে রিলেটেড। দেখেন ইংরেজি সাহিত্যের ইতিহাসটা আমরা যদি মূলত পড়তে যাই, যদিও আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে পরে থেকে শেখার কথা, কিন্তু পরীক্ষায় দেখা যায় ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা ওইখান থেকেই শুরু করব। কিন্তু সবগুলো জায়গা আপনি একেবারে হুবহু পাবেন না পরীক্ষায়। তো দেখেন ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যখন শুরু হয়, এটার যুগ বিন্যাসটা জুলিয়াস সিজারের সময় থেকে। ঠিক আছে? যেমন জুলিয়াস সিজার কি বলেছিল, জুলিয়াস সিজার বলেছিল এলাম দেখলাম জয় করলাম ভিনি ভিসি ভিডি। অনেক সময় প্রশ্ন করা হয় যে ভিনি ভিসি ভিডি এটা কার উক্তি? হ্যাঁ, এলাম দেখলাম জয় করলাম। তো এই যে এলাম দেখলাম জয় করলাম, এই ইতিহাসটা মূলত নির্ভর কোন জায়গা থেকে? খ্রিস্টপূর্ব থেকে, খ্রিস্টপূর্ব আরো প্রায় 150 বছর পূর্ব থেকে। হ্যাঁ।
তো ওই জায়গা থেকে যদি আপনি ধর্ম পড়তে যান, সরি, ইংলিশ লিটারেচার পড়তে যান, তাহলে আপনাকে পুরো ওই যুগটাকে কভার করতে হবে। যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান, তাদেরকে আবারও বলছি যে আপনারা এই বইটা অবশ্যই কালেক্ট করবেন ভবিষ্যতের জন্য, এটা পড়বেন লিটারেচারের জন্য। আরেকটা বাংলা বই পড়তে পারেন, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস, ডক্টর শীতল ঘোষের লেখা। হ্যাঁ, এটা বাংলাতে পাওয়া যাবে। হ্যাঁ, ডক্টর শীতল ঘোষের লেখা ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটাও পড়তে পারেন। তাহলে সাহিত্য কোত্থেকে আসলো, কোন কোন জিনিসগুলো আছে, এগুলো আপনি অনেকটাই ডিটেলস জানতে পারবেন। তো ক্লাস লেকচার গুলো তো আর ওই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ডিটেলসে যাবে না। তো আমি আবার ফেরত আসি আমাদের পয়েন্টে, যে তাহলে এইজ গুলো কি হচ্ছে, লিটারেরি এইজ গুলো আপনি মনে রাখার জন্য সবসময় যে বিষয়টা চিন্তা করবেন, যে যে সময়কালটা বলা হচ্ছে ওই সময়কালটা কাকে নির্দেশ করছে, কোন সময়কে নির্দেশ করছে। এখান থেকে বেশিরভাগ সময় অনেক সময় প্রশ্ন আসে, বা অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো এখান থেকে প্রশ্ন যখন আসে তখন কিভাবে প্রশ্ন আসে, যে বলে যে এইটা কোন যুগ, যেমন এত থেকে এত হচ্ছে রোমান্টিক যুগ, এই যুগের রাইটার কে, প্রশ্নগুলো এরকম হয়। যেমন বললো যে আপনার ক্রিস্টোফার মার্লো কোন যুগের লেখক, প্রশ্ন থাকতে পারে। কিংবা প্রশ্ন এইভাবে থাকতে পারে যে এই নিম্নলিখিত যুগগুলোর মধ্যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ল্যাটেস্ট এজ। চারটা এজ দেওয়া থাকবে, যে এর মধ্যে সবচেয়ে আধুনিক যুগ কোনটা। ধরেন কথা প্রসঙ্গে ভিক্টোরিয়ান এজ, রোমান্টিক এজ, মডার্ন এজ, ঠিক আছে, পোস্ট মডার্ন দেওয়া থাকলো, তাহলে উত্তর হবে পোস্ট মডার্ন। ক্রিস্টোফার মার্লো কোন যুগের, শেক্সপিয়ারিয়ান যুগের, বা আমরা বলতে পারি রেনেসাঁ যুগের। এই যে, বা জন কিটস কোন যুগের কবি, জন কিটস কোন ধরনের কবি। এই যে যুগ বিন্যাস থেকে এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো যুগটাকে মনে রাখার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা করব, আমি একটা লাইন লিখবো, সেই লাইন থেকে আপনার 8টা যুগ, মূলত ইংরেজিতে এখানে আমরা 8টা যুগ বা 8টা এইজ মনে রাখার চেষ্টা করব। এখান থেকে এই এই টাইপের প্রশ্ন আসে বা আসতে পারে, যে যুগগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসে। আর একটু বেসিক কথা যেটা বলে রাখতে হবে সেটা হচ্ছে যে আহ, মানে এই এইজের মধ্যে কোন কবি সাহিত্যিকরা বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকেও একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, অনেক সময়ই থাকে। তো এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যাকে নিয়ে থাকে তিনি অবশ্যই কে, বলেন তো? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। তার অনেকটুকু কথা এখানে বলে ফেলছি, একটু টেনেই বলবো কথা। হ্যাঁ, একটু টেনেই কথা বলবো, যে 2 ঘন্টার কথা না, আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, খেয়াল রাখবেন। তো এইখানে দেখেন, আমি এখানে 4টা ভাগ করলাম, যে যুগের বিন্যাসটা হচ্ছে এইভাবে আসবে, যে যুগের নামকরণ কার কার নামে হয়, কিং কুইনের নামে, গ্রেট রাইটার বা পয়েটের নামে, বা ওই যুগের বিখ্যাত ধারা কি ওই নামে, অথবা ট্রাইব বা নেশনের নামে। এখন যেটা বললাম, যে এই যুগগুলো থেকে সবচেয়ে বেশি যাকে নিয়ে প্রশ্ন হয় তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নামের বানানটা একটু অন্যরকম, লাস্টে একটা ই আছে, ঠিক আছে, অনেক সময় বানানের মধ্যেও আসে, কারেকশনের মধ্যে। তো আমি বলবো, আপনারা বলবেন। আমি একটা বাজে অভিজ্ঞতার কথা বলি। রিসেন্টলি এক ভাইবা পরীক্ষায়, অনার্স ভাইবা পরীক্ষায়, ইংলিশ ডিপার্টমেন্টের এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, তাকে যাই প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারলো না। দেখেন, উচ্চারণ নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কিন্তু কিছু কিছু নামের উচ্চারণ নিয়ে মাথা ঘামানোর দরকার আছে। দেখেন, শেক্সপিয়ারকে যদি আপনি বলেন শেক্সপিয়ার, তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। আপনার, যে আপনি বিসিএস এর ভাইবা যখন দিবেন তখন এটাও আসতে পারে, উচ্চারণটা করবেন শেক্সপিয়ার, তালু বস্ত্র দিয়ে উচ্চারণ করবেন, দন্তের স দিয়ে না। তো এটা, তো আমরা আমি ভাইবাতে ছিলাম যখন, আমাদের ওই স্টুডেন্টটা যখন, একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা ঠিক আছে, তুমি আহ, তোমার পছন্দ অনুযায়ী একজন লেখকের নাম বলো যেখান থেকে তোমাকে প্রশ্ন করা যেতে পারে। তো সে বললো যে আমার উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন করেন। খেয়াল করেন, শেক্সপিয়ার থেকে, ইংরেজির স্টুডেন্ট। তো স্যাড নিউজ যেটা বলতেছি, তো শেষে টিচার তাকে, একজন ছিল আমাদের মধ্যে, তো উনি বললো যে ঠিক আছে, শেক্সপিয়ার না শেক্সপিয়ার। তো সে উত্তর কি দিছে দেখেন, সে উত্তর দিছে যে হইলেই হইলো একটা। শেষে তাকে বলা হলো নামের বানান লিখতে, নামের বানানটাও সে ভুল করলো। অথচ দেখেন, আমরা কতটা মানে মানে অসচেতন হইলে, যে আপনি ইংরেজিতে আপনি পড়তেছেন এইটা, আনসার করতেছেন এইটা,
এই নামের বানানটা আপনি ভুল করতেছেন। আপনি বলতে হয়তো বা মনে করতে পারেন যে এটা ভুল কি কেন, এটা আমাকে জানতে হবে কেন। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 16 BCS থেকে এখন পর্যন্ত যতটুকু আমার জানা আছে, আপনার ধরেন অন্তত পক্ষে 10 থেকে 12টা BCS এ শেক্সপিয়ারকে নিয়ে প্রশ্ন আসছে। উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে যদি এই 12টা BCS এ 13টা BCS এ উনাকে নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আপনি এই এই রাইটারটাকে কখনোই কি করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না, আপনি বাদই দিতে পারবেন না। শেক্সপিয়ারের কাছাকাছি আরো একজন লোক আছে, 35 BCS এ ওনাকে নিয়ে একটা প্রশ্ন আসছিল, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত কিছু ডায়লগ আছে, উক্তি আছে, বই আছে। তো এগুলো যদি আমরা না পড়ি, তো এমন না যে প্রতি বছরে আসবে। 46 BCS এর প্রশ্ন আসছে, 44 BCS এর প্রশ্ন আসছে, 35তম BCS এর প্রশ্ন আসছে, এরকম অনেকগুলো BCS এ এরকম ধরনের প্রশ্ন থাকে। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যখন হিস্ট্রি অফ লিটারেচার পড়বেন, তখন আপনারা এই লিটারেচারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা তৈরি করে তালিকাটা পড়বেন। যে এই সমস্ত তালিকার মধ্যে কে কে থাকতে পারে: উইলিয়াম শেক্সপিয়ার থাকতে পারে, ক্রিস্টোফার মার্লো থাকতে পারে, বেন জনসন থাকা উচিত। হ্যাঁ, তারপরে আপনার ধরেন জোনাথন সুইফটের নাম থাকা উচিত, আলেকজান্ডার পোপের নাম থাকা উচিত। তারপর আমি আস্তে আস্তে বলতেছি, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, এগুলো শীটে থাকার কথা। জন ডান, জন ডানের প্রশ্ন থাকা উচিত, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, জন কিটস। তারপরে হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের কথা বলতে পারি, শেলির কথা বলতে পারি, চার্লস ডিকেন্সের কথা বলতে পারি, আহ টেনিসনের কথা বলতে পারি। এরা এক একজন এক এক এইজে বিলং করে, সবাই এক এইজের না। তারপরে আপনার আমরা আহ নামটা ভুলে গেলাম, চার্লস ডিকেন্সের কথা বলতে পারি। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং এর কথা বলতে পারি, তো জন ড্রাইডেনের কথা বলতে পারি। এই যে নামগুলো আছে, আরো একজন বিখ্যাত নাম বলাই হয় নাই, সেটা হচ্ছে চসারের নাম বলতে পারি। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আধুনিক যুগের একজন বিখ্যাত কবি আছে রবার্ট ফ্রস্ট, ওনাকে নিয়েও বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে, বা আসছে অনেকবার। আর্নেস্ট হেমিংওয়েকে নিয়ে প্রশ্ন আসছে, টিএস এলিয়টকে নিয়ে আমার যতদূর মনে আছে 35 BCS একটা প্রশ্ন আসছিল, কি প্রশ্ন আসছিল মনে নাই। তো এটা দেখলেই হবে, শীট দেখলেই দেখবেন যে শীটের মধ্যে লিস্ট গুলো দেওয়া আছে। একটা মিনিট, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার ফোন দিচ্ছে। তাহলে মোটামুটি কি একটা ধারণা পাওয়া গেছে না, যে কোন কোন রাইটার গুলো পড়তে হবে? একটু কথা বলেন, মানুষই কম জি এমনিতে। স্যার। এই যে রাইটার গুলো বললাম, একটু প্রয়োজনে রিপিট করে টেনে শুনে নিবেন, যে এই রাইটার গুলো স্যার পড়তে বলছে। আমি আর লিখলাম না ইচ্ছা করে, জাস্ট টু সেভ টাইম। আচ্ছা, এখন কথা হইলো যে এই যে আমি যে বললাম, এই যে যুগের শ্রেণীবিন্যাস, এই যুগের শ্রেণীবিন্যাস কারা করছে? এই যুগের শ্রেণীবিন্যাস আমরাই তো করছি, তাই না? আমরা যদি করে থাকি, মানে আমরা বলতে ইতিহাস বেত্তা বা ইতিহাসবিদ যারা আছে তারাই করছে। তো এখন ইতিহাসবিদরা যদি এই 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 যে
উম, এই এই যুগের শ্রেণী বিন্যাস করে থাকে, তাহলে ইতিহাসবিদ তো অনেকেই আছে। তো এর মধ্যে তাহলে আমরা কোন যুগটাকে বেশি পড়ব? তো আপনি দেখবেন বিশেষ করে আপনার যদি অনলাইনে হিস্ট্রি অফ লিটারেচারের ক্লাস দেখেন, আহ, ইন্ডিয়ান ইন্ডিয়ান কিছু লেকচারার বা প্রফেসর, লেকচারার বলতে প্রফেসর আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, কিছু ব্রিটিশ প্রফেসর আছে, ইউটিউবে ওনাদের লেকচার টেকচার পাওয়া যায়। যদি ওগুলো খেয়াল করেন ওইখানে দেখবেন যে আমরা যেটা এখন শিখবো এটার সাথে অনেকটাই অমিল আছে। তো আসলে বিষয়টা অমিলের না, এগুলোকে ম্যাচিং করা যায়। তো এখন আমরা যেটা শিখবো, আমি সোর্সটা ইচ্ছা করেই বলছি, যে আপনার অনেক সময় মনে হতে পারে যে স্যার যেটা বললো যে এটার সাথে তো আমি যেখানে পড়লাম এটা মিলতেছে না। ঠিক আছে, একজন আপনার এই M.H. আব্রামস নামে একজন লোক আছে, ইতিহাসবিদ। উনি যে পিরিয়ডের যে শ্রেণী বিন্যাসটা দিচ্ছেন, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারে ইয়ার লিখলাম, তো এই লিটারেচারের ভাগটাই মূলত আমরা করে থাকি। আর ওনার এইটাই সবচেয়ে ডিপেন্ডেবল হিসাবে সব জায়গায় স্বীকৃত। ডিপেন্ডেবল মানে বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃত। ওনার ওনার যে জায়গাটা, এই জায়গাটা সবচেয়ে বেশি মানে স্বীকৃত হিসেবে এইজ অফ ইংলিশ লিটারেচারটাকে ধরা হয়। তো ইংরেজি যুগটাকে আমি বললাম মূলত, আমি পুরাটা যুগ দেখাই দিব, আপনারা মনে রাখবেন যে ইংলিশ এই যুগটাকে মূলত 8টা ভাগে ভাগ করা হয়। তো 8টা ভাগকে আপনি সরাসরি মুখস্থ রাখতে পারেন বা ধাপে ধাপে মুখস্থ রাখতে পারেন। তো আমি একটা লাইন দিয়ে আপনাদের মুখস্থ রাখার পরামর্শ দিব আর কি। যে লাইন দিয়ে কিভাবে মুখস্থ রাখতে পারে, দেখেন আমি একটু একটা লিখি, এভাবে লিখি। বোর্ড পুরাটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে একটা বাংলা শব্দ অক্ষর লিখলাম। এটাকে একসাথে লিখলাম। এটাকে আপনারা পাশাপাশি সেন্টেন্স লিখে দেখেন তো, আমি বোর্ডে বিন্যাস করার জন্য এভাবে লিখছি। দেখেন তো একটা সেন্টেন্স হয়ে যায় কিনা। জি স্যার, ওএমআর ক্লাসে রোমান বাই এমপি। তাহলে লাইনটা কি দাঁড়াইছে? দেখেন, OMR ক্লাসে, বলেন, বলেন তো কে যেন। ওএমআর স্যার ক্লাসে ওএমআর ক্লাসে রোমান রোমান ভাই বাই এমপি। এমপি। এই লাইনটা মনে রাখা সহজ না? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি এইচটাকে ভাগ করি। দেখেন ওতে কাকে বোঝাবে? দা ওল্ড, আমি আর ইংলিশ পিরিয়ড লিখলাম না, হ্যাঁ আমি দা ওল্ড পিরিয়ড লিখলাম শুধু। আচ্ছা, তাহলে এম তে কাকে বোঝাবে? স্যার মিডিল। মিডল। তাহলে সবগুলোর সাথে মিডিল ইংলিশ এরকম লাগাই নিবেন, দা মিডিল এজ অথবা মিডিল ইংলিশ পিরিয়ড এইভাবে বলতে পারেন। তাহলে আর্ট তে কাকে বোঝাবে? স্যার রেনেসান্স। হ্যাঁ, দা
রেনেসা, ওকে, এই যে দেখলাম ক্লাসে, নিও ক্লাসিক্যাল। ক্লাসে বুঝাবে দ্য নিও ক্লাসিক্যাল এইজ, খেয়াল করেন দ্য নিও ক্লাসিক্যাল এইজ। তাহলে রোমান্সে কাকে বুঝাবে? দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক। দ্য রোমান্টিক এইজ। আমার সাথে সাথে পড়েন, মুখস্থ হয়ে যাবে। আর ঘাইতে কাকে বুঝাবে? ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এইজ। আর এমপি, এমতে হচ্ছে মডার্ন। মডার্ন। মডার্ন এইজ, আর পিতে হচ্ছে পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন। ইজি হয়ে গেল না? ইজি হলো না কঠিন হলো? স্যার সহজ হলো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, আপনারা ক্লাস করতেছেন কয়জন? আটজন আছেন, আটজনের মধ্যে আমি নিশ্চয়ই একজন। ওকে, তাহলে এইখানে এইখানে কি হচ্ছে? এই 8টা এই, এখন যদি বলে এর মধ্যে এইগুলোর মধ্যে ধরেন এই 4টা দিয়ে বললো যে এর মধ্যে লেটেস্ট এইজ কোনটা, তাহলে কোনটা উত্তর দিবেন? এই 4টার মধ্যে লেটেস্ট কোনটা? স্যার রেনেসান্স হবে হয়তো। কেন? নিও ক্লাসিক্যাল না? সিরিয়ালি লিখছি কিন্তু আমি, সিরিয়ালি লিখছি, আমি সালও লিখে দিচ্ছি। এই 4টার মধ্যে লেটেস্ট হচ্ছে নিও ক্লাসিক্যাল। আবার যদি এই নিচের 4টা বলি তাহলে এর মধ্যে লেটেস্ট কোনটা দেখেন? ভিক্টোরিয়ান। পরের 4টার ভিক্টোরিয়ান। মধ্যে আবার যদি এই এই 3টা বলি তাহলে হচ্ছে মডার্ন এজ হচ্ছে সবচেয়ে লেটেস্ট এজ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যে দেখেন প্রথমে 4টা বললাম, পরে আবার এই 4টা বললাম, পরে এই 4টা বললাম। তো এরকম করে ভাগ করে দিলে এখন আপনি যদি এই যুগটাকে মনে রাখতে চান তাহলে সহজভাবে এই সালগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। না বাবা, হবে না। বলে চলে যাবেন, বলে চলে যাবেন। কেউ কথা বলে না। হাই, তুমি কেমন আছো? ভালো আছি। হুম, কি করছো, বুঝতে পারছো? হুম। আমি বলতে যাচ্ছি। ও, একটু কথা বললাম। এখন দেখেন এই এইজ গুলোকে আমরা যদি ভাগ করে মনে রাখি তাহলে আমি একটা এক পাশে লিখি, ওল্ড ইংলিশ এজটা কত থেকে কত পর্যন্ত? 450 থেকে 1063 পর্যন্ত। মিডিল এজটা দেখেন 1066 থেকে ধরতে পারি 1500 পর্যন্ত। তারপরে আসলো রেনেসাঁ 1500 থেকে 1600, দুইটা ভাগে ধরতে পারি, 1500 থেকে 1660 ধরতে পারেন। নিও ক্লাসিক্যাল এজটাকে তারপরে আসতে হলে নিও ক্লাসিক্যাল এজ। আচ্ছা, এই যে যে আমি বললাম 1500 থেকে 1660 বা এই থেকে এই পর্যন্ত, আচ্ছা কেন বললাম আমি লিখে ফেলি, তাহলে পরে আসি। নিও ক্লাসিক্যাল এজ কোনটাকে বলতে পারি? 1660 থেকে 1785। তারপরে রোমান্টিক এজ কোনটা? এটা 85 বা 1798। একটু ভালো করে খেয়াল করেন, আমি ব্যাখ্যায় আসতেছি। রোমান্টিক এজ কোনটা? 1798 থেকে 1832 অথবা 37। ভিক্টোরিয়ান এজ কোনটা? 1832 বা 37, যেটাই বলি সেখান থেকে 1901। আর মডার্ন এজ কোনটা? 1901 থেকে 1939। আর পোস্ট মডার্ন কোনটা? 1939 থেকে এখন পর্যন্ত। 1939 থেকে এখন পর্যন্ত। এটাকে কি বলতেছে? এখন দেখেন একটু দ্রুত কথা বলতেছি, একটু ভালোভাবে খেয়াল রাখবেন। ওল্ড ইংলিশ পিরিয়ড 455 থেকে আমরা বলছি কত পর্যন্ত? 1066 পর্যন্ত।
তারপরে বলছি 1066 থেকে এই যে যে যুগ বিন্যাসটা আমি করলাম, এই যুগ বিন্যাসে আসলাম। এই যুগ বিন্যাসে আমি কিসের ভিত্তিতে আসলাম? 455 বলতে পারি, অনেকে 450 বলে। তো এখন তাহলে 450-এর আগ পর্যন্ত ইংল্যান্ডে কি ঘটলো? এই যে কথাগুলো থাকে, এই কথাগুলো যদি ব্যাখ্যা আমরা তুলতে যাই তাহলে আসলে অনেকগুলো কথা বলতে হবে। এখানে যুগটা শুরু হয়, আমি একেবারে সংক্ষেপে বলছি। এখানে কি ঘটে যে জুলিয়াস সিজারের নাম আমরা শুনছি, যখন আসলেন উনি এসে ইংল্যান্ডে, উনি বললেন উনি ছিলেন একজন রোমান সম্রাট। উনি উনি যখন আসলেন, এসে ইংল্যান্ডকে দখল করলেন। পরবর্তীতে এখানে আসলে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য উনি ইংল্যান্ডে আগমন ঘটে ওনার। তো আগমন ঘটলো। আগমন ঘটার পরে ইংল্যান্ডে এসে তারা বসবাস শুরু করে এবং ইংল্যান্ডে তারা রাজত্ব শুরু করে। তো এক সময় দীর্ঘদিন পরে তাদের যেটা হয়, তাদের নিজের রাজ্য রক্ষার প্রয়োজনে তারা ইংল্যান্ড ছেড়ে চলে যায়। তখন এইখানে ইংল্যান্ডে অ্যাঙ্গেল স্যাক্সন এবং জুটস নামে একটা জাতি, মানে একটা জাতি বলতে তিনটা জাতি এইখানে আসে, অ্যাঙ্গেল স্যাক্সন এবং জুটস। তো এই অ্যাঙ্গেল স্যাক্সন এবং জুটসরা যখন এখানে আসে, আসার পর এরা অনেকটাই, মানে আপনার কি বলবো এটাকে, সেন্ট্রাল ইউরোপ থেকে, যেটা আপনার জার্মানির দিকে, সেখান থেকে তারা এসে এই অঞ্চলটাতে বসবাস শুরু করে। তো এই অ্যাঙ্গেল স্যাক্সন এবং জুটস, এই তিনটা জাতি পরবর্তীতে আহ, কালক্রমে হয়ে হয়ে বিবর্তন হতে হতে এখান থেকে জুটস জাতি যেটা, সেটা হারায় যায়। তো হারায় যায় বা তারা পাওয়ার কম হয়ে যায়, ট্রাইব থাকে, ট্রাইব হিসেবে। তো একটা পর্যায়ে এই অ্যাঙ্গেল আর স্যাক্সন যারা থাকে এরা টিকে থাকে। এই অ্যাংলো স্যাক্সন, এই অ্যাঙ্গেল এবং স্যাক্সন জাতি যারা থাকে তারাই মূলত এই অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ভাগ বা শ্রেণী বিভাজন, এই শ্রেণী বিভাজনে তাদের নামকরণটাই আসে। তো তাদের নামকরণটা যখন আসে, এই অ্যাঙ্গেল এবং স্যাক্সন জাতির যে ভাষাটা ছিল, সেই ভাষাটাই ধীরে 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 কালের বিবর্তনে আস্তে 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 একসময় অ্যাংলো স্যাক্সনদের ভাষা, তারপর এই ভাষাটাকে আপনার অ্যাংলিশ নামে নামকরণ হয় এবং পরবর্তীতে এই ভাষাটা অ্যাংলিশ থেকে কালের বিবর্তনে ইংলিশ ভাষায় পরিণত হয়। সংক্ষেপে এই দীর্ঘ ইতিহাসের কথা, এই মানে একেবারে এটাকে ফ্ল্যাশব্যাকে যদি আমরা বলি, এটা হচ্ছে এরকম। তাহলে দেখেন এই অ্যাংলো স্যাক্সনরা এই ইংল্যান্ডে বা ইংল্যান্ডে আপনার ম্যাপ দেখবেন, ওয়ার্ল্ড ম্যাপ আমার এখানে এখন নাই। তো ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখেন, ইউরোপ কান্ট্রি, ইউরোপ মহাদেশটা কিন্তু খুব বেশি একটা বড় মহাদেশ না। তো ওই ইংল্যান্ডের যে জায়গাটা, চারদিকে আটলান্টিক মহাসাগর, বা চারদিকে বলতে ঘিরে ঘিরে ওই ইউরোপিয়ান জায়গাগুলোতে। তো এখানে এই অ্যাংলো স্যাক্সনরা যখন আসে, তখন ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোও পরীক্ষায় আসে। তো যখন আসে, তখন একটা যুগের নাম করা হয়, যে এখানে যেটা আসবে, যে অ্যাংলো স্যাক্সন এজ, এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে, তিনটা ভাগ না এখানে, এই আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা দা ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে এটার অপর নাম কি? এটাও যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এটা আমরা শিখে গেলাম যে অপর নামটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কেন বলা হয় সেই ইতিহাস আমি আপনাদেরকে বললাম। পরবর্তীতে যেটা ঘটে, যে এই অ্যাংলো স্যাক্সনদের সাথে এখানে ক্যালটিক নামে আরেকটা জাতি আসে। হ্যাস্টিংস, ব্যাটল অফ হ্যাস্টিংস নামে হয়, আলেকজান্ডার গ্রেট নামে একজন আসে। এগুলো আস্তে আস্তে দেখবেন যখন পিরিয়ড ধরে ধরে করা হবে, আপাতত এখানে যাচ্ছি না। তো পরবর্তীতে যেই ঘটনাটা সংক্ষেপে ঘটে, যে এইখানে ফ্রান্সের যে নরম্যান যারা আছে, তারা এসে 1066 সালে তারা ইংল্যান্ড আক্রমণ করে। এই ওই সময়ের ব্যাটল অফ হ্যাস্টিং যেটা বললাম, ওইখানে ইংল্যান্ডের যারা ছিল তারা পরাজিত হয়। আহ, সেখান থেকে এসে এই নরম্যানরা এই মিডিল ইংলিশ এইজের সূচনা শুরু করে। অর্থাৎ ইংল্যান্ডে ফ্রান্স রাজাদের বা ফ্রান্স অধিবাসীদের আগমন ঘটে এবং ফ্রান্সের সংস্পর্শে আসার পরেই মূলত ইংরেজি ভাষাটা আপনার আধুনিক ভাষা হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে বা আস্তে আস্তে যুগ হিসাবে শুরু হইতে থাকে। তো এইটুকু গেল ওল্ড ইংলিশ পিরিয়ডের কথা। এরপরে যেটা আসতেছে সেটা আমরা বললাম মিডিল এজের কথা। তো এখানে যাওয়ার আগে আমি আরেকটা কথা ভুলে গেছি, সেটা একটু বলে যাই। সেটা হচ্ছে যে এই যে যুগটা আছে, এই যুগগুলোর মধ্যে
আমি মার্ক দিয়ে দিলাম 3টা যুগ। এই 3টা যুগ খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে পড় করতে হবে, মার্ক করে রাখতে পারেন। রেনেসাঁ বা রেনেসাঁ যুগ, রোমান্টিক যুগ, আর একটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগ। তো এই যুগ, এই তিনটা সময়কে আমরা একটু ভালোভাবে বলি। তো মিডিল এজটা যখন শুরু হয়, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবাই বলেন, সবাই মাইক্রোফোন অন করেন তো। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। মাহিমের কথা বলছে, দীপা রানী, হ্যাঁ, শোনা যাচ্ছে। রহিমউদ্দিন, হ্যাঁ, তারপর কি আছে? মুন, স্যার শুনতে পাচ্ছি। শারমিন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপাতত এই কয়জনই আছে। আরেকজন কি আছে? শাশ্বত আছে। শাশ্বত শুরু থেকেই আছে, একেবারে শুরু থেকেই। আচ্ছা, তাহলে আমার মাথায় টুপি পরা না? আহ, আচ্ছা, টুপি পরাই থাক, পরা শুরু থেকেই ছিল। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই মিডিল এজে কারা আসলো। মিডিল এজে যারা আসে, এই ফ্রান্সের নরম্যান্ডিরা আসে। এই মিডিল এজটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। তো মিডিল এজটাকে যখন আমি মুছবো না, এখান থেকে লিখবো, আপনারা একটু খেয়াল রাখবেন। তো উপরেরটা যেটা পড়া শেষ সেটা বুঝতে পারি, তাহলে আমার সাল লিখতে সহজ হবে। মিডিল এজটাকে এসে আমরা 3টা ভাগ করি। খেয়াল করেন, মিডিল এজে 3টা ভাগ হয়ে যায়। তো 3টা ভাগের মধ্যে এখানে একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনা হচ্ছে, ফরাসি যারা ছিল তারা যখন ইংল্যান্ডে আসে, ইংল্যান্ডের সাথে তাদের মিক্সিং এ অনেক প্রবলেম হয়। তো ওগুলো নিয়ে আলাদা করে ক্লাস করব বা পরে অন্য সময় করবো। খেয়াল করে দেখেন, মিডিল এজে যখন আসে, এই মিডিল এজটাকে আবার 3টা ভাগে মনে রাখবেন। 3টা ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে 1066 থেকে 1340। ঠিক আছে, মনে রাখবেন 1066 থেকে 1340 পর্যন্ত। এইটাকে বলা হয় আপনার দ্য অ্যাংলো নর্মান এজ। নিচে লিখে দিচ্ছি, দ্য অ্যাংলো নর্মান এজ। আচ্ছা, অ্যাংলো নর্মান এজ বলা হয়। অ্যাংলো নর্মান মানে হচ্ছে ওই যে নরম্যানরা এসে ইংল্যান্ড দখল করলো, দখল করার পর এখানে বসবাস শুরু করলো, সেই যুগটাকে বলা হচ্ছে অ্যাংলো নর্মান এজ। তো সময়কালটা হচ্ছে 1340 পর্যন্ত, কারো কারো মধ্যে 1343 পর্যন্ত। এত প্যাচের দরকার নাই, আপনি যুগগুলো শুধু জেনে রাখেন। তারপর যেটা আসতেছে, যে এরপরে ইংল্যান্ডে একজন বিখ্যাত লোকের জন্ম হয়। সেই লোকটার নাম হচ্ছে জিওফ্রে চসার। তো এই চসার যখন জন্ম হয়, জন্ম সালটা মূলত আমরা পড়ছি 1343, কোথাও কোথাও 1340ও আছে। তো এটা সমস্যা না। তো 1340 থেকে 1400 সাল পর্যন্ত যে যুগটা তৈরি হয়, এটার নাম হচ্ছে এইজ অফ চসার। চসার বানানটা একটু অন্যরকম, একটু মনে রাখার চেষ্টা করবেন, দা এইজ অফ চসার। তো এই চসার যখন, এখন এর নামে এই যুগটার নামকরণ করা হলো কেন? এই চসার থেকে আপনার শুরু হয়, লেখা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই চসার যুগটাকে বলা হচ্ছে এইখান থেকে, মানে আমরা এখন যে আধুনিক ইংরেজিটা বলি, যে আধুনিক ইংরেজির শুরুটা হচ্ছে এই যুগ থেকে। এর আগ পর্যন্ত ইংল্যান্ডের ভাষা ভিন্ন ভিন্ন ছিল। অ্যাংলো নর্মানরা যখন আসলো, যেহেতু তারা ফ্রান্স থেকে আসছিল, তখন আসলে একটু তো বলতেই হয়, তখন ইংল্যান্ডে একটা ঘটনা ঘটে। যখন ফ্রান্সের এই নরম্যানরা যখন এসে ইংল্যান্ডে রাজত্ব শুরু করে, তখন একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে, রাজাদের ভাষা হচ্ছে ফরাসি ভাষা, কিন্তু যারা হচ্ছে আপনার আহ, রাজ্যের যে সাধারণ প্রজা, তাদের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। তো স্বাভাবিকভাবেই, তো যেমন আপনার রেস্টুরেন্ট একটা শব্দ আছে, হ্যাঁ, এটা কিন্তু ফরাসি ভাষা থেকে আসছে। যেমন বিফ, এই শব্দটা ফরাসি ভাষা থেকে আসছে। গভর্নমেন্ট, এরকম ধরনের অনেক শব্দ আছে, ওই আলোচনায় যাচ্ছি না। এটা নিয়ে আমাদের ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন টিচার একটা অনুবাদ বই আছে, G.H. হাবিব, গুলাম হোসেন হাবিব স্যার আমার সরাসরি শিক্ষকও ছিলেন। তো স্যার একটা বই আছে, ইংরেজি ভাষার যে বিন্যাসটা, এগুলো নিয়ে লিখছে, ভাষার উৎপত্তি বিকাশ, এগুলো নিয়ে ওনার একটা বই আছে। অনুবাদ মানে বই বলতে উনি অনুবাদ করছেন। তো টনি, হ্যাঁ,
এগুলো আসলে কি বুঝলে আপনি পাবেন, তো অত ডিটেলসে যাওয়ার দরকার নাই। আমি জাস্ট খালি এটুকু মনে রাখার জন্য বললাম যে তাদের একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে সাধারণ মানুষের সাথে তাদের কমিউনিকেশন প্রবলেম হয়। এই কমিউনিকেশনের প্রবলেমের ইতিহাসের সাথে ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাস, ম্যাগনা কার্টার ইতিহাস, অক্সফোর্ড, তারপর এই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারপর পণ্ডিতদের ভাগাভাগি শিক্ষা, এগুলোর অনেক অনেক যুগ সাজস আছে। তো এই যুগ সাজস গুলো আপনাদের আসলে দরকার নাই। আপনাদের বেশিরভাগ যেটা দরকার সেটা হচ্ছে আমি নিজেদের যুগগুলোর নামকরণ করতেছি, এই নামকরণ। তবে আমি ওই যে বললাম, আপনারা এই যুগ সাজস বুঝতে হইলে, যেহেতু আপনি ইংরেজির ছাত্র না, আপনি সরাসরি একটা ইংরেজি বই আমি পড়তে বললাম, যে ইংরেজি সাহিত্যের ইতিহাস, ডক্টর শীতল ঘোষের অনুবাদ করা যে বইটা আছে, ও এই বইটা আপনারা ইচ্ছা করলে, যদি বেশি জানার ইচ্ছা থাকে, পড়তে পারেন। তো চসার আসলো। চসারের পর থেকে 1400 থেকে 1500 সাল পর্যন্ত পরে যে সালটা আসতেছে, এই সালটাকে বাংলা সাহিত্যে যেরকম অন্ধকার যুগ আছে, এটাকে ওই রকম অন্ধকার যুগ বলা হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে দ্য ডার্ক এজ। অনেক সময় প্রশ্ন আসে, তাহলে মিডিল ইংলিশ পিরিয়ডটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? মিডিল ইংলিশ পিরিয়ডটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। একটার নাম দিলাম যে এজ অফ কি, একটার নাম দিলাম দা অ্যাংলো নরমান এজ, আরেকটার নাম দিলাম দা এজ অফ চসার, আরেকটার নাম দিলাম দা ডার্ক এজ। এখন প্রশ্ন হচ্ছে ডার্ক এজ কেন বলা হয়? ওই বাংলা সাহিত্যে যেভাবে বলা হয়, এখানে ওই একই কারণে এটাকে ডার্ক এজ বলা হয়, যে এই সময় উল্লেখযোগ্য কোনো সাহিত্য সূচনা বা সাহিত্য রচনা হয় নাই বলেই ধারণা করা হয়। যদিও দুই চারটা বইয়ের সন্ধান পাওয়া যায়, তারপরেও এটাকে আমরা ডার্ক এজ নামেই যোগ করবো। চসারের পরে দীর্ঘ সময় ইংল্যান্ডে তেমন কোনো বিখ্যাত লোকের বিখ্যাত কোনো লেখার পরিচয় পাওয়া যায় না, এই জন্য এটাকে ডার্ক এজ বলে। বাংলা সাহিত্যে আছে না অন্ধকার যুগ, কত কত সময়কে বলা হয়? 1200 থেকে 1350। 1200 থেকে 1350। 1350। গুড। তাহলে ইংল্যান্ডেটাও কি আছে? তাহলে এখন বলেন কোন সাহিত্য বেশি সমৃদ্ধ? বাংলা সাহিত্যের সূচনা আগে না ইংরেজি আগে? ওই হিসেবে তো সাহিত্যের ইংরেজি বেশি বাংলায় আছে। আগে শুরু হয়, তাই না? বাংলা আসুন, আচ্ছা দেখ, ওই আলোচনায় ঢুকবো না এখন। তারপরে যেটা আসছে, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ শুরু হইলো, দা রেনেসাঁ এজ বা রেনেসাঁ যুগ। এই যুগটাকে 5টা ভাগে ভাগ করা হয়। এই সময়ের বিখ্যাত রানী কে ছিল বলেন তো? এলিজাবেথ। এলিজাবেথ ছিল, হ্যাঁ। এই যুগটা আরেকটা নামকরণ হচ্ছে দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। লিখে রাখতে পারেন, রেনেসাঁ এজকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, তারপর গোল্ডেন এজও বলা হয়, দ্য গোল্ডেন এজে ডাকা হয়। এই রেনেসাঁকে আমরা এই যে এখানে ভাগ করতেছি, মাত্র 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আসলে রেনেসাঁকে 4টা ভাগে ভাগ করা হয়, আমি একটা বাড়ায় বললাম। এইখানে রানী এলিজাবেথের জন্ম হচ্ছে 1500, আনুমানিক 1533 সালে। তো রানী সিংহাসনে আরোহণের সময়কাল থেকে, ঠিক আছে, এই সময়কালের আগ পর্যন্ত, অর্থাৎ 1500 থেকে 1558 পর্যন্ত, এই যুগটাকে অনেকেই এইভাবে নামকরণ করছেন, প্রিপারেশন ফর রেনেসাঁ। রেনেসাঁর যুগ তৈরি হচ্ছিল ইংল্যান্ডে, অবশ্যই মনে রাখতে হবে ইংল্যান্ডে। ইতালিতে রেনেসাঁ অলরেডি শুরু হয়ে গেছে। ইতালিতে রেনেসাঁ শুরু হয় কত সালে? নবজাগরণের যে সালটা ধরা হয় সেটা হচ্ছে 1453 সালে। ইংল্যান্ডে এই রেনেসাঁ যুগটাকে শুরু কাল ধরা হয় 1500 থেকে 1558 পর্যন্ত। পরবর্তীতে রানীর সিংহাসনে আরোহণের পর থেকে এটাকে যে সময়টা হয়, সেই সময়টাকে তখন যে এলিজাবেথের ইয়েতে রানী সিংহাসনে যখন বসলো, তারপর সময় থেকে রেনেসাঁ যুগটাকে ভাগ করা হয়। ভাগ করে এই যুগটাকে 1558 থেকে রানী কতদিন পর্যন্ত সিংহাসনে ছিল? অনেকদিন। দেখেন 1603 পর্যন্ত, এই 1558 থেকে 1603 পর্যন্ত যে সময়কালটা আছে, এই সময়কালটাকে বলা হয় দ্য এলিজাবেথান কিং। এখন ইংল্যান্ডের রেনেসাঁ আসছে কোত্থেকে? মূলত ইতালি থেকে। এই সালটা মনে রাখবেন, 1453। ঠিক আছে, এখন এই রানী, এখানে আমি আরো একটা প্রশ্ন আপনাদেরকে বলে গেছি, এলিজাবেথের জন্ম সালটা বলে গেছি, হ্যাঁ, 1533 সাল।
তো এলিজাবেথ যখন আসলো, এলিজাবেথ সিংহাসনে আরোহণ করলো। এখানে বেশ কিছু পলিটিক্যাল ঘটনা আছে, অনেক অনেক আসলে ইতিহাস এই জায়গাটা অনেক। তো এইখানে এলিজাবেথ সিংহাসনে আরোহণের পর থেকে এখানে বিখ্যাত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে এলিজাবেথের জায়গায় যে লোকটা আসে, ইংল্যান্ডের পুরো নাট্য জগতে একটা বিশাল পরিবর্তন ঘটে। সেই নাটকগুলোর বিভিন্ন নামকরণ হয়, মিরাকল প্লে আসে, সরি মিরাকল প্লে না, এই সময় এসে নাট্যকারদের মিরাকল প্লে মধ্যযুগে আসে। তো এখানে নাট্যকারদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়, নাটক লেখার ক্ষেত্রে উৎসাহিত করা হয়, রানী নিজেও পছন্দ করতেন। এরকম অনেক ঘটনা এখানে ঘটে। তো ঘটতে ঘটতে এই সময় বিখ্যাত কয়েকজন লোকের জন্ম হয়। একজন হচ্ছে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো। এই দুইটার নাম অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো, ওনার বিখ্যাত বই হচ্ছে ডক্টর ফস্টাস। এখান থেকে যেমন বিশেষ পরীক্ষা প্রশ্ন আসে, একটা বিখ্যাত লাইন আছে, হ্যাঁ, ও হেলেন, মেক মি ইমর্টাল উইথ টাই কিস, যে তোমার হ্যাঁ আমাকে অমর করো। এরকম লাইন আছে, যে এটা কার কথা বলা, লুসিফার কোন ক্যারেক্টার, কার ক্যারেক্টার। তো এগুলো আছে, এগুলো আস্তে আস্তে জানবেন। তো এলিজাবেথের যুগে বিখ্যাত যে একজন রাইটার, সেখানে কি আসে, উইলিয়াম শেক্সপিয়ার আসে। আর একজন বিখ্যাত কবিও আসে। তিনটা নাম তো এখান থেকে অবশ্যই মনে রাখবেন এলিজাবেথ নিচ থেকে। একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, আরেকটা মনে রাখবেন ক্রিস্টোফার মার্লো, আরেকজন কবির নাম মনে রাখবেন জন ডান। ওনাকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়। এই জন ডানকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়। দেখেন, যদিও যুগ বিভাগ করতেছি, যুগ বিভাগের সাথে অনেক কিছুই চলে আসছে। আচ্ছা, তারপরে যে যুগটা আসতেছে, এরপরে 1603-এর পর থেকে, 1603 থেকে 1625 যে সময়কালটা, সেই সময়কালটাকে বলা হয় জ্যাকোবিয়ান এজ, দা জ্যাকোবিয়ান এজ। এই জ্যাকব, আসলে এইটার নামকরণ হলো, এই সময় ইংল্যান্ডের রাজা ছিল, স্কটল্যান্ডের একজন রাজা, ওনার নাম ছিল জেমস। ঠিক আছে, ওই জেমসের নাম অনুসারে এটার নাম জ্যাকোবিয়ান হয়। ঠিক আছে, ওনাকে জ্যাকব নামে ডাকা হইতো স্কটল্যান্ডে, এই জন্য ওই জেমসের নাম অনুযায়ী এটা হয়। তারপর 1650 থেকে, মানে আপনার 1600 কত আসতেছে, 25, 1625-এর মধ্যে থেকে এখানে আপনারা একটা মনে রাখবেন, শেক্সপিয়ারিয়ান পিয়ারিয়ান এজ বলা হয় একটা এজকে। সেটা হচ্ছে 1590 থেকে 1616 সাল পর্যন্ত। এই এলিজাবেথান এজের মধ্যে একটা সাব ডিভিশন হচ্ছে 1590 থেকে 1616 শেক্সপিয়ারের মৃত্যু পর্যন্ত। এটাকে এজ অফ শেক্সপিয়ার বলা হয়। এটুকু একটু মনে রাখবেন, এজ অফ শেক্সপিয়ার। আচ্ছা, তারপরে যেটা বলা হয় এইখানে 1625 থেকে 1649 পর্যন্ত, 1625 থেকে 1649 পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন চার্লস। ঠিক আছে, ইংল্যান্ডের রাজা ছিলেন চার্লস, চার্লস দ্য ফার্স্ট। তো এই সময়টার নামকরণ হচ্ছে দ্য ক্যারোলিন এজ। ঠিক আছে, ক্যারোলিন এজ। ইংল্যান্ডের রাজা ছিল চার্লস। ইংল্যান্ডের এই রাজাটাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়, জনগণ তাকে হত্যা করে। তো যাই হোক, 1625 থেকে 1649 পর্যন্ত এই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন আহ, চার্লস, চার্লস দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথম চার্লস। তো এই সময়কালটাকে বলা হচ্ছে 1600, এই দ্য ক্যারোলিন এজ। ক্যারোলিন এজের পরে 1649 থেকে মূলত 1558 পর্যন্ত বলে, তবে আমরা হিসাবের সুবিধার্থে, সরি 1658 বলে বলা হয়, আমরা হিসাবের সুবিধার্থে 1660 পর্যন্ত বলতে পারি। এই সময়কালটাকে বলা হচ্ছে কমনওয়েলথ এজ। এই সময় ইংল্যান্ডে কোনো রাজা ছিল না, এই সময় কমনওয়েলথ এজ। এই সময় একজন বিখ্যাত লোক ছিল অলিভার ক্রমওয়েল, তার নেতৃত্বে ইংল্যান্ডের শাসনভারটা চলতে থাকে। এটাকে বলা হচ্ছে দ্য কমনওয়েলথ এজ। এই হলো রেনেসাঁ যুগের যে ক্লাসিফিকেশনটা। আবার এই ক্লাসিফিকেশন অনেক জায়গায় দেখবেন এই ক্লাসিফিকেশন গুলো দেখানো হয় না, আমি আপনাকে দেখাই দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। তাহলে দ্য রেনেসাঁ এজটাকে, এই যে এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে, গোল্ডেন এজ, রানী এলিজাবেথের জন্ম, শেক্সপিয়ার, মার্লো, জন ডান, মেটাফিজিক্যাল পয়েন্ট বলা হচ্ছে। মার্লো হচ্ছে বলা হয়, অনেক অনেক গবেষকই বলেন যে যদি মার্লো বেঁচে থাকতো, হ্যাঁ, মার্লো বেঁচে থাকলে শেক্সপিয়ার হয়তো আবির্ভাবই করতো না, এরকম অনেকের ধারণা আর কি। তো যাই হোক, মার্লো মাত্র আপনার মার্লোর জন্ম 1564 সালে। উনি 28 বছর বয়সে মারা যায়। বা ওনা মারা যায় না, আসলে ওনাকে হত্যা করা হয়। তো সেই হোক, সেটা আরেক ইতিহাস। তো তারপরে এই যে ভাগটা আমি দেখালাম, এই ভাগটা মনে রাখবেন। এম আই ক্লিয়ার?
আছেন জি আপনারা ঘুমাই গেছেন? জি স্যার আছি। স্যার শেক্সপিয়ার, জন ডান, মার্লো, এরা কি স্যার এলিজাবেথিয়ান পিরিয়ডের নাকি হ্যাঁ, স্যার? এলিজাবেথান এইজের যত রাইটার আছে, রাইটার তো আরো অনেক আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে কাজ দিয়ে গেলাম যে এই জায়গাগুলো, তো অনেকটা ঘটনা বললাম মাঝে মাঝে। হ্যাঁ, ওনারা হচ্ছেন বিখ্যাতদের মধ্যেও বিখ্যাত। জন ডান হচ্ছেন একজন কবি ছিলেন, এবং জন ডান জীবিত অবস্থায় কবি হিসেবে খুব বেশি একটা স্বীকৃতি পান নাই। হ্যাঁ, ওনাকে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়। মেটাফিজিক্যাল পয়েট বলার কারণ হচ্ছে মানে মেটা মানে হচ্ছে ব্যায়াম, ফিজিক্স মানে ওয়াল, ব্যান্ড ওয়াল, অনেকটা স্পিরিচুয়াল টাইপের কবিতা লিখতেন, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো আসলে আপনাদের জন্য ততটা জরুরি না, এই জন্য এখানে আলোচনার মধ্যে আমি নিয়ে আসতেছি না। শুধু নামটা মনে রাখবেন, জন ডান মেটাফিজিক্যাল পয়েন্ট। এরকম আরো লিস্ট আছে, আপনাদের শীটের মধ্যেই দেখবেন যে শীটের লিস্ট গুলো পাবেন। কথা বুঝাইতে পারছি? কথা কয় না ক্যামেরা, হ্যাঁ? জি স্যার। কথা বলে নাকি? রেসপন্স করবেন। হ্যাঁ, ঘুম ধরতেছে, সবার মনে হয় ঘুম আছে। আচ্ছা, আপনাদের দিনে ক্লাস করলে কি সমস্যা? এই আসেনি তো এখানে কয়জন? স্যার এখানে আর মানুষই তো আমাদের আছে তো নাকি? সমস্যা নাই, কিন্তু নওশাদ স্যারের দিনের বেলা নাকি অফিস থাকে, এই না, জন্য। নৌশাদ, নৌশাদ ভাইয়ের অফিস থাকে। ঠিক আছে, কিন্তু এখন ক্লাস কার কার বাকি আছে? শুধু আমার ক্লাসই বাকি আছে? না স্যার, বাংলা সাহিত্য বাকি আছে, তারপরে ম্যাথের কিছু অংশ বাকি আছে। এখানে আমি মানুষ দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5 6 7 8, 8জন মানুষ দেখতে পাচ্ছি। 8জন মানুষ যদি রাজি থাকেন, তাহলে আমার ক্লাসগুলো আমরা দিনে করতে পারি, তাহলে রোজার হ্যাঁ, মধ্যে আমার নৌশাদ জন্য ভাই সুবিধা বলছিল হবে। ক্লাস হচ্ছে 3টা থেকে দিলে আমাদের জন্য সুবিধা, কিন্তু পোলাপান হচ্ছে 2 1 জন। হ্যাঁ, স্যার রাত্রে হলে ভালো হয়। হ্যাঁ, না রাত্রে হইলে ভালো হয় কি, ওই বেশিরভাগ মানুষ শুয়ে শুয়ে আর কি নিজেরা ক্লাস করতে পারবে, স্যার তো বক বক করবেই, বুঝলেন নি? না স্যার। আচ্ছা, যদি আপনারা একটু ভেবে দেখেন, ইংরেজি ক্লাসগুলো যদি আপনারা 3টার সময় করতে পারেন, যেহেতু এখানে আপনারা যে 7 8 জন আছেন বা 8 10 জন উপস্থিত থাকতেছেন, তাদের যদি সমস্যা না থাকে, তাহলে আমরা স্যার আপনার আমার 3টা দিন। সমস্যা আছে। কি সমস্যা বলেন? অফিস আছে? স্যার 3টার সময় আবার রান্না বান্না করা লাগে। স্যার আমার সমস্যা আছে। মোবাইল হাতে নিয়েও তো রান্না করা যায়, আপনার ভাবি তো রান্না করে। না স্যার, আমি গ্রামের বাড়িতেও মানে মাটির চুলায় রান্না করার লাগে মোবাইল নিয়ে ওখানে হ্যাঁ, সেরকম পরিবেশ থাকে না। যদি 2 1টা দিন ম্যানেজ করা যায় আমার জন্য খুব সুবিধা হয়। আমার শিডিউলটা বলি, আমি তখন এনামুলকে বলছিলাম আহ এই যে তারাবি নামাজ তো পড়তে যাই আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন পড়তে পারি পুরোটা। এখন সমস্যা হচ্ছে এখানে আপনার বেশ কিছু ক্লাস থাকে আমার, আমি তো কারো বেশ বেশ কিছু জায়গায় ক্লাস নেই, ইন্টারমিডিয়েট পড়ানো থাকে, পড়ানো থাকে। তো রোজার দিনে এই ক্লাসগুলো শেষ হইতে হইতে আমার প্রায় 3টা বাজে, কখনো কখনো 4টাও বাজে। তো আপনি হিসাব করেন, 9টা থেকে শুরু করলে 4টা পর্যন্ত টানা, মাঝখানে নামাজের জন্য একটু সময় পাই মাঝে মধ্যে। তো 4টা পর্যন্ত নেওয়ার পরে আসলে রাত্রে এসে আমি আজকেও ক্লাস নিছি। আজকে একটু কম নিছি, কিন্তু আজকেও ক্লাস নিছি একবারে দুপুর পর্যন্ত, সকাল থেকে। তো ওই জন্য যদি আপনাদের একটু ম্যানেজ করা সম্ভব হয় এখানে, তাহলে আমি রোজার মধ্যে বেশ কিছু ক্লাস আপনাদের করানো সম্ভব হবে। হ্যাঁ, আহ, তো সবাই দেখবেন পরে এনামুল আপনাদের সাথে, যারা ক্লাস করেন তারা তাদের সাথে একটু কথা বলবে। আমার ক্লাস তো আর সপ্তাহে প্রতিদিনই থাকবে না, 1 দিন বা 2 দিন, সেই ক্ষেত্রে যদি একটু অ্যাডজাস্ট করা যায়, এটা আমি বলে রাখলাম আর কি, আপনাদেরকে একটু খেয়াল রাখবেন। পরে আসেন নিও ক্লাসিক্যাল এইজ। তো নিও ক্লাসিক্যাল এইজে কি হচ্ছে, নিও ক্লাসিক্যাল এইজটা হচ্ছে রেনেসাঁ যুগটা যখন ঘটলো, তখন এই সময় রেনেসাঁ যুগটা যখন শেষ হইলো, আমরা বললাম এই সময় আপনার ইংল্যান্ডে রাজনৈতিক উত্থান পতনের অনেক কিছুই ঘটে। তো ওই উত্থান পতনের ঘটনাগুলোতে আমরা এখন না ঢুকে আমি শুধু এটুকু বলবো, এই যে বললাম 1649 থেকে 1660 সাল পর্যন্ত ইংল্যান্ডে কোনো রাজা ছিল না, কিন্তু 1660 সালে আবার ওই যে চার্লস দা ওয়ান চলে গেছিল, চার্লস তার ভাই আবার ইংল্যান্ডের রাজ্যে ফেরত আসে। সেই যুগটাকে এসে এখানে আবার ইংল্যান্ডের শাসন কার্য শুরু হয়, সেটা শুরু হয় 1660 থেকে, এবং এটা চলে 1700 পর্যন্ত। এবং এই সময় ইংল্যান্ডে অনেকগুলো পরিবর্তন হয়।
তো এই জন্য এই যুগটাকে মানে রাজতন্ত্র বা তাদের যে শাসন ব্যবস্থার পদ্ধতিটা পরিবর্তন হয়ে যায়, এই হয় সেই হয়, এরকম নানান ঘটনার প্রেক্ষাপটে এই যুগটার নামকরণ করা হয়েছে দ্য রিস্টোরেশন পিরিয়ড। দ্য রিস্টোরেশন পিরিয়ড বলা হচ্ছে এটাকে। কথা বুঝতে পারছি? 1600 কত থেকে 60 থেকে 1700 পর্যন্ত এই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন চার্লস দ্য সেকেন্ড। মনে রাখবেন। তো ওই যে চার্লস যেটা মানলো জনগণ বা ই করলো, তার শিরচ্ছেদ করা হলো অলিভার ক্রমওয়েল, ওইটার ইতিহাসগুলো আবার অনেক, হ্যাঁ এটা অনেক বিষয়, তো এখানে আর ঢুকতেছি না। তো চার্লস আসে, রেজিস্ট্রেশন পিরিয়ডে আসে, ইংলিশে অনেক কিছু রেজিস্টার হয়, ধর্মের বিষয় আসে, বিভিন্ন বিষয় আসে, তো এটা যায়। তো এরপরে যেটা হয়, এই পরে রাজা ইয়ের নামে, অগাস্টানের নামে একটা এজ হচ্ছে 1700 থেকে 1745 পর্যন্ত। তো এখানে জন অগাস্টের নাম অনুসারে এটা হয় দ্য অগাস্টান এজ। এই যুগের একটা বিখ্যাত সাহিত্য হচ্ছে রবিনসন ক্রুসো। হ্যাঁ, 1726 সালে প্রকাশিত বই রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডেফোর লেখা। ওইটা দিয়ে এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবেন। আর একটা বিখ্যাত জিনিস যেটা হচ্ছে 1745-এর পর থেকে 1785, বেশিরভাগ জায়গায় 1785 আছে, আমরা সুবিধার্থে এটাকে 1798 বলতে পারি। 1798 ওই রোমান্টিক এজ যখন শুরু হয় সেই যুগটা, এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি। এই যুগটাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি। অনেকেই জোনাথন এজ অফ ইয়ে বলে, আপনার জোনাথন সুইফটের কথা বলে। তো যাই হোক, এখানে আহ আমরা এটাকে মনে রাখবো, এজ অফ সেন্সিবিলিটি। আচ্ছা, এখানে ইয়ের আসে আপনার নিও ক্লাসিক্যালিজে আলেকজান্ডার পোপ নামে একজন বিখ্যাত আছে, এটাকে এইজ অফ পোপও বলা হয়। দ্য এজ অফ সেন্সিবিলিটিকে এটাকে আরেকটা নামে বলা হয় এইজ অফ পোপ। ঠিক আছে, আলেকজান্ডার পোপ। এটা আলেকজান্ডার দ্য গ্রেট না, এটা আলেকজান্ডার পোপ। উনি একজন, ওই ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, যেটা আপনার পাঠ্য এই পরীক্ষা অনেক সময় আসে যে এই বইটি লেখক। আচ্ছা, তাহলে এই গেল আপনার নিও ক্লাসিক্যাল এজের টুকটাক কথাবার্তা। আর এই যে এই তিনটা ক্লাসিফিকেশন, এরপরে ইংরেজি সাহিত্যের সেই স্বর্ণযুগ আসে, আরেকটা স্বর্ণযুগ আসে, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের মানুষের এই এতদিনের যে লেখাগুলো পড়লাম, এই লেখাগুলোতে শুধুমাত্র, হ্যাঁ, কাদের কথা ছিল, এগুলো কিন্তু পরবর্তীতে ক্লাসিফিকেশনে কিন্তু আবার আপনার একটু একটু করে আসবে। তো সাধারণ মানুষের কথাবার্তা নিয়ে বা সাধারণ মানুষের বিষয় বা মূল ধারা থেকে, ওই ধারা থেকে শুরু হয়ে একটা স্বতন্ত্র ধারা তৈরি হইলো সাহিত্যের। এখানে আমরা যদি নো অথবা নট অফ হিসপ্যানিক এটা দিই, তাহলে এই যে সার্ভেটা, এই সার্ভেটা আমাকে নিয়ে দেবে, কারণ এটা হিসপ্যানিক বা হিসপ্যানিকদের জন্যই এই সার্ভেটা। মাইক্রোফোন অন করো। রিনামুর ভাইয়ার মাইক্রোফোন অন। আচ্ছা, বন্ধ করে দেন। রোমান্টিক এজ, এই রোমান্টিক এজে আর কোনো ক্লাসিফিকেশন আমরা করব না, এটাকে আর্লি রোমান্টিক বা লেট রোমান্টিক বলা হয়। এখানে বিখ্যাত যে কবিগুলো আছে, জন কিটস, শেলি, ঠিক আছে, জন কিটস, পিবি শেলি, এই যে আপনাদের একটা প্রশ্ন আসে অনেক সময়। তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এসপি কোলরিজ, এগুলো আসে। তো এগুলো সংক্ষেপে নামগুলো যেগুলো আছে এগুলো আসে উইলিয়াম ব্লেক, এই সব কবিদের ধারণ দিয়েছে 1798 সালে। যখন এইগুলো পড়বো তখন এইগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। তারপরে যেটা আসবো ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের সময় তো বলা আছে 1832 থেকে 1901। তাহলে এখানে সায়েন্সের সাথে রিলিজিয়নের কনফ্লিক্ট তৈরি হয়, এটা উপরে বলবো আমরা যখন যুগ আলোচনা করব। সায়েন্সের সাথে রিলিজিয়নের কনফ্লিক্ট শুরু হয়, এটাও চলতে থাকে। এখানে ডারউইন আসে, ডারউইনের তত্ত্ব প্রকাশ পায়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে মডার্ন এজ। এই মডার্ন এজটাকে একটু খেয়াল রাখবেন, এখানে এই মডার্ন এজের মধ্যে আবার দুইটা ভাগ আছে। মডার্ন এজের মধ্যে আবার দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগ একটু মনে রাখার চেষ্টা করবো। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে এই মডার্ন এজের মধ্যে কোন যুগটা কি। একটা হচ্ছে জর্জিয়ান এজ আর একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান এজ। এই মডার্ন এজের দুইটা ভাগ, একটা হচ্ছে 1901 থেকে
1909 বা 1910 পর্যন্ত, আর এটা হচ্ছে 1910 থেকে 1939 পর্যন্ত। এটাকে 36ও বলে 39ও বলে, যেভাবেই বলে, ঠিক আছে। এই পর্যন্ত কাল যেটা, সেটাকে বলা হচ্ছে যে এই দুইটা ভাগে আবার মডার্ন এজকে ভাগ করা হচ্ছে। তো এই মডার্ন এজে একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান, রাজা এডওয়ার্ডের নামে এডওয়ার্ডিয়ান এজ, আর এটা হচ্ছে দা জর্জিয়ান এজ। তারপরে যেটা আসলো সেখানে হলো পোস্ট মডার্ন। এই হলো মোটামুটি এজ সম্পর্কিত কথাবার্তা। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। অনেক অনেক কথা বলছি কিন্তু, এবং অনেক ইনফরমেশন দিছে এখানে। তো অনেকগুলো কথা, অনেকগুলো ইনফরমেশন, যদি পারেন মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখলে ভালো, ভুলে গেলে আরো ভালো। ভুলে গেলে ভুলে গেলাম, ভুলে যাওয়ার কোনো ভেজাল নাই, তাহলে ভুলে গেলে এটা আরো ভালো হয়। তাহলে এই হলো মোটামুটি এখানে কথাবার্তা। আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে তাহলে ক্লাসিফিকেশন অফ এইজ। পারবো এখন? পারবো বলতে পারা উচিত, না পারলে ক্লাসটা দেখে নিবেন, টানবেন দেখবেন, টানবেন দেখবেন, বারবার বলছি, মনে রাখার চেষ্টা করবেন। স্যার স্যার কেউ কি থাকলেন? স্যার শেক্সপিয়ার, জন ডান, ক্রিস্টোফার মার্লো, এরা কি স্যার রেনেসাঁ এজের হ্যাঁ 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 হ্যাঁ, রেনেসাঁ যুগের। এলিজাবেথিয়ান হ্যাঁ, রেনেসাঁ যুগের। নাকি এলিজাবেথিয়ান? এলিজাবেথিয়ান। আচ্ছা, যদি প্রশ্ন থাকে এলিজাবেথান না রেনেসাঁ, তাহলে উত্তর হবে এলিজাবেথান। যদি এলিজাবেথান না থাকে, এখন দেখেন এলিজাবেথান হচ্ছে একটা পার্ট, এরকম ভাবে প্রশ্ন কখনোই থাকবে না যে রেনেসাঁ, কারণ এলিজাবেথান ইজটা হচ্ছে রেনেসাঁ যুগের একটা অংশ। আমি যে 4টা ক্লাসিফিকেশন করে দিলাম, এরকম প্রশ্ন কখনোই থাকবে না যে এরা কি এলিজাবেথান ইজের না। দেখেন তিনজনের জন্মসাল যদি লিখি, 1564, 1564, 1572। 1564 উইলিয়াম শেক্সপিয়ার জন্ম, 1616 এর মৃত্যু। এর হচ্ছে 1593 এর মৃত্যু, এটা হচ্ছে মার্লো। আর এর মৃত্যু হচ্ছে জন ডানের মৃত্যু একজ্যাক্ট সালটা ভুলে গেছি, 1608 বা এরকম দিকেই হবে, আমার ঠিকই মনে হয়। জন ডানের এরকমই হবে বা একটু পরে হইতে পারে, যেটাই হোক। তো দেখেন এই যে যে যুগ কালটা, এই পুরো যুগটাই তো রেনেসাঁ যুগের মধ্যে পড়ছে। তাহলে এদেরকে আপনি রেনেসাঁ রাইটার তো অবশ্যই, ঠিক আছে। আর যদি বলেন যে এলিজাবেথান কিনা, তাহলে তো দেখেন রেনেসাঁর একটা অংশই তো এলিজাবেথান। কথা বুঝাইতে পারছি? এখন যদি আপনি একেবারে একজ্যাক্টলি চান তাহলে এলিজাবেথান, কিন্তু এই দুইটা প্রশ্ন একসাথে থাকার কথা না, এমন থাকবেও না কখনো। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। শাশ্বত প্রশ্ন করছেন? না স্যার, আমি বুঝছিলাম। জন্মসালটা দেখেন, সালটা দেখলেই তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সাহিত্য যতটা না বুঝার, তার চেয়ে বেশি হচ্ছে শুনে শুনে মনে রাখার। চেষ্টা করবো মনে রাখার জন্য। আচ্ছা, জন ডানের মৃত্যু হচ্ছে 1631। আচ্ছা, এইটুকু গেল। তারপরে আসতেছে, আমরা যদি আসি একটু ইয়ের ক্ষেত্রে, লিটারেরি টার্ম। এই কথাটা বলতে আমরা আসলে কি বুঝি, এখানে আমি একটু পেশাল পারবো। হ্যাঁ, যে লিটারেরি টার্ম বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, লিটারেরি টার্ম হচ্ছে সাহিত্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের, যেমন উকালতিতে উকালতির নিজস্ব ভাষা আছে কিছু, হ্যাঁ, ডাক্তারি পেশায় ডাক্তারদের কিছু ভাষা আছে। এরকম সাহিত্যেও ব্যবহৃত কিছু জিনিস আছে, যে জিনিসকে বলা হচ্ছে লিটারেরি টার্ম। এই লিটারেরি টার্ম দিয়ে কি করা হয়, এই লিটারেরি টার্ম গুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লিটারেরি টার্ম গুলোকে ফিগার্স অফ স্পিচও বলা হয়। ঠিক আছে, যে ফিগার্স অফ স্পিচ। তো ফিগার্স অফ স্পিচ আবার মানে কি? ফিগার্স অফ স্পিচ মানে হচ্ছে যে
আপনার বাক্যের আলংকারিক শব্দ। যেমন আমি, আচ্ছা, লিটারেরি টার্মের যদি সরাসরি বিষয়টা ধরি, যে লিটারেরি টার্মটা দিয়ে কি করা হয়। একটু মনে রাখবেন যে লিটারেরি টার্ম হচ্ছে আপনার টেকনিক, এক ধরনের টেকনিক, স্টাইল অথবা ফরম্যাট অফ রাইটিং, ফরম্যাট অফ রাইটিং। তাহলে লিটারেরি টার্ম হচ্ছে সাহিত্যিক যে তত্ত্বগুলো বা সাহিত্যিক টার্মগুলো, এটাকে বলা হচ্ছে আপনার, একটা উদাহরণ দেই, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের একটা বইয়ের মধ্যে হ্যামলেট নামে একটা ক্যারেক্টার আছে, হ্যামলেট বইয়ের মধ্যে হ্যামলেট নামে একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারের মধ্যে হ্যামলেট একটা পর্যায়ে একটা কথা বলে, কথাটা এরকম বলে যে 40,000 ব্রাদার্স ক্যান নট সাম আপ মাই লাভ ফর ওফেলিয়া। 40,000 ভাইয়ের ভালোবাসা একত্রিত করলেও ওফেলিয়াকে, তার নায়িকার কথা বলতেছে, ওফেলিয়াকে আমি যতটুকু ভালোবাসি সেই ভালোবাসার সমান ভালোবাসা হবে না। এই যে এই কথাটা বললো, একটু খেয়াল করেন এই কথার মধ্যে কি করছে সে। 40,000 ভাইয়ের ভালোবাসাও তার ভালোবাসার সমান হবে না, এটা এই বাক্য দিয়ে কি বোঝাচ্ছে সে আসলে? এটা দিয়ে বোঝাচ্ছে যে তার ওফেলিয়ার প্রতি যে তার প্রেম, এটা হচ্ছে অসীম। তো এইটা করতে গিয়ে সে এই যে কথার প্যাটার্নটা বললো, এইটাকে ইংরেজিতে বলা হয় হাইপারবোল। কবিদের মধ্যে এগুলো অনেক কিছু আছে, এটাকে ইংরেজিতে বলা হয় হাইপারবোল। এখান থেকে প্রশ্ন হয়, অ্যাডমিশন এগুলো থেকে প্রশ্ন হয়েছে, মেডিকেলের পরীক্ষাতে প্রশ্ন হয়, বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়, অনেক চাকরি পরীক্ষাতে প্রশ্ন হয় যে হাইপারবোল। প্রশ্ন আসে যে হাইপারবোল কি। হাইপারবোল হচ্ছে এক্সেসিভ এমফাসাইজ অফ এনি কমেন্ট অর স্টেটমেন্ট। তাহলে হাইপারবোলটা কি হলো? যেমন একটা কবিতা আছে আপনার ডেফোডিল, আই ওয়ান্ডার এজ দ্য লনলি ক্রাউড, এখানে বলছে 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স। 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, আমি এক নজরে 10,000 দেখলাম। যেমন বাচ্চারা দেখবেন অনেক সময় বলে যে অনেকগুলো, অনেক জিনিস দেখছি, অনেকগুলো আছে। এই যে অনেক দেখছি, অনেকগুলো আছে, এই ধরনের কথা বলে, তখন তারা এক ধরনের এমফাসাইজ করে। এই যে এমফাসাইজ করলো, এটাকে বলা হচ্ছে হাইপারবোল। আবার যেমন ধরেন আমরা অনেক সময় বলি, গানের মধ্যে আছে, যেমন একটা গান আছে, তুমি চাঁদের জুছনা নাও, কম্পেয়ার করলো বা বললেন যে চাঁদের জুছনা, যে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তাহলে ব্যক্তির সাথে চাঁদের একটা কম্পারিজন করলেন। এই চাঁদের মতো সুন্দর, সিংহের মতো সাহসী, এই যে বিভিন্ন ধরনের আহ আহ বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলি, এই যে কথাগুলো বলছি, এগুলোর একটা টার্ম আছে। যে টার্মটা কি, যে এটা কোন কিভাবে বললো। যেমন আমরা অনেক সময় কাউকে মুখ ভেঙচি কেটে বলি, হ্যাঁ একবারে কি পণ্ডিত হয়ে গেছে, শব্দ ব্যবহার করলাম পণ্ডিত, কিন্তু তাকে একটু শ্লেষ যুক্ত শব্দ ব্যবহার করলাম না। কথা জি শুনতেছেন? স্যার। জি স্যার, স্যার। হ্যাঁ, তাহলে এই যে শ্লেষ যুক্ত শব্দ ব্যবহার করলাম, এই শ্লেষ বা যে এক ধরনের, এগুলোকে বলা হয় সার্কাজম। ঠিক আছে, এরকম যে বিষয়গুলো, এটা একটা নাটকের মধ্যে, আপনি নাটক দেখতেছেন, নাটকের মধ্যে যেমন নাটকই বললেন, কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা কবিতা, এগুলাও হচ্ছে লিটারেরি টার্ম। কথা কি বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করেন কি জি বলছি, স্যার। যে টেকনিক, স্টাইল আর ফরম্যাট অফ রাইটিং, এটাই হচ্ছে মূলত লিটারেরি টার্ম, কথা বলার ধরন। 1 মিনিটের একটা বিরতি, আমরা আসতেছি।
তাহলে লিটারেরি টার্ম হচ্ছে এক ধরনের টেকনিক যা রাইটাররা ব্যবহার করে, এবং এই টেকনিক যেমন নাটক আছে, এক অঙ্কের আছে, তিন অঙ্কের আছে, নোভেল আছে, নোভেলা আছে, এরকম বিভিন্ন নামে বিভিন্ন জিনিস আছে। যেমন ড্রামা, ড্রামা কাকে বলে? ড্রামা হচ্ছে এমন জিনিস, আমি এগুলা লেখার কিছু নাই, আমি একটু মুখে বলি, আমি এখানে বসে বলি, এখানে বোর্ডে আর কিছু লিখবো না, একটু আপনারা একটু শুনে যাবেন, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? যেমন ড্রামা, ড্রামা কাকে বলতেছে? ড্রামা বলতেছে যে একটা পারফরমেন্স হবে, কোনো ঘটনা যদি মঞ্চে অভিনয় করা হয় তাহলে সেটাকে ড্রামা বলে। এই ড্রামার মধ্যে প্লট থাকে। তাহলে প্লট কি? প্লট হচ্ছে মূল ঘটনা, বা আপনার কোনো কবিতার মধ্যে ঘটনার সিকোয়েন্স যেটা থাকে সেটাকে বলা হয় প্লট। এরকম নাটকের মধ্যে অ্যাক্ট থাকে, ACT, অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে অঙ্ক বা দৃশ্য। বিভিন্ন যে অঙ্ক থাকে, অঙ্ক বলতে কয়েকটা দৃশ্য মিলে একটা অঙ্ক হয়, অর্থাৎ একটা পার্ট হয়, একটা ভাগ হয়। ঠিক এরকম আরেকটা লিটারি টার্ম হচ্ছে ধরেন কমেডি। আমি অনেকগুলো বলবো, আপনারা মন দিয়ে শুনেন। হ্যাঁ, একটা হচ্ছে যেমন ধরেন বলেন, মনে করলেন যে কমেডি। কমেডি কোন ধরনের হবে? এটা এমন এক ধরনের নাটক যেখানে নাটকটা শেষ হবে খুব হ্যাপি মুডে বা হ্যাপিলি এন্ডিং হবে। আবার আরেক ধরনের নাটক আছে যেটাকে বলা হয় ট্রাজেডি। আপনাকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এগুলোই আসবে, যে কমেডি কি, ট্রাজেডি কি, ট্রাজি কমেডি কি, ক্লাইম্যাক্স কি, ক্যাটাস্ট্রফি কি, প্রোটাগনিস্ট কি, সলিলোকি কি। তো এই ক্লাসটা আবার প্রয়োজনে টেনে দেখবেন এবং নাম খেয়াল রাখবেন। যে আমি তাহলে বললাম ট্রাজেডি, তাহলে ট্রাজেডি কি? ট্রাজেডি হচ্ছে একটা সিরিয়াস প্লে বা নাটক যেখানে এন্ডিং হবে স্যাড। ঠিক আছে, যেখানে এন্ডিং হবে স্যাড। তারপরে এই ধরনের আপনার আছে ধরেন প্রোটাগনিস্ট। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে আমি আবারও বলছি, এই যে এই বইটাতে অনেক কিছুই পাবেন, মানে এগুলো মোটামুটি সবই পাবেন। হ্যাঁ, তো কমেডি কি? কমেডি হচ্ছে একটা নাটক যে নাটকটার এন্ডিং হবে হ্যাপিলি, অর্থাৎ উত্থান পতনের ভিতর দিয়ে হলো এবং খুব হ্যাপি মোডে শেষ হবে। আবার আপনার ট্রাজেডি কি? বিয়োগান্তক ঘটনা ঘটবে। ঠিক এরকম ভাবে আরেকটা নাম আছে ট্রাজি কমেডি। মানে ট্রাজি কমেডি মানে কিছুটা ট্রাজিক কিছুটা কমেডি। তো এইখানে কি হবে? এইখানে হবে যে ট্রাজিক সিনও থাকবে, আবার হ্যাপি এন্ডিংও থাকবে, দুইটাই থাকবে। যেমন আপনি বাংলা সিনেমার মধ্যে অনেক সময় দেখবেন নায়িকার বাবা মারা গেছে, নায়িকার বাবা ভিলেন ছিল, মারা গেছে, কিন্তু নায়কের সাথে তার অবশেষে মিল হইলো, অথবা নায়কের বাবা ভিলেন ছিল, মারা গেছে, অনেক মিল হইলো, অনেকটা এরকম টাইপের আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেকটা এরকম টাইপের, কিন্তু এটাকে বলা যাবে না। তারপরে হচ্ছে ধরেন আপনার বললাম সলিলোকি, একটা টার্ম আছে। যেমন একটু আগে এখানে আমি বোর্ডে বললাম হাইপারবোল। হাইপারবোল অতিরঞ্জন কোনো কিছু করা। ঠিক একইভাবে যদি বলি সলিলোকি, সলিলোকি কি? এই ক্ষেত্রে একটা উদাহরণ দেই। উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক আছে, বিখ্যাত নাটক, সেটা হচ্ছে কি, যে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। এখানে ম্যাকবেথের যে ওয়াইফ থাকে সে হচ্ছে লেডি ম্যাকবেথ। খুনের ঘটনাক্রমে লেডি ম্যাকবেথ ধীরে ধীরে একসময় অ্যাবনর্মাল হয়ে যায় বা পাগল হয়ে যায়। তখন লেডি ম্যাকবেথ একসময় নাটকের এক পর্যায়ে সে হাঁটতে থাকে তার রুমের মধ্যে, হাঁটতে হাঁটতে তার হাতের দিকে তাকায় একটা বিখ্যাত ডায়লগ বলে। ডায়লগটা হচ্ছে, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ডস। যে আরবের সমস্ত পারফিউম মিলেও যদি এই হাতে ঢেলে দেওয়া হয়, তাও এই হাত কি হবে না, সুগন্ধিতে ভরে আসবে না। সে হাতের মধ্যে রক্ত দেখতো। তো এটা একটা সলিলোকি। সে নিজে, সলিলোকি হচ্ছে স্বগোক্তি, মানে নিজেই নিজের সাথে মানে নিজে নিজেই কথা বলা। আপনি নাটকের মধ্যে দেখবেন, সিনেমার মধ্যে দেখবেন যে অনেক সময় ক্যারেক্টার নিজেই নিজের সাথে কথা বলে। তো নিজে নিজের সাথে কথা বলা বা মঞ্চে ক্যারেক্টার একা একা যে কথা বলা, সেটাকে বলা হয় সলিলোকি। ঠিক এরকম ভাবে আরেকটা শব্দ আছে যেমন প্রোটাগনিস্ট। তাহলে প্রোটাগনিস্ট কাকে বলা হয়? প্রোটাগনিস্ট হচ্ছে আমরা যেটার নাম দিছি নায়ক। হ্যাঁ, লিডিং ক্যারেক্টার বলে। প্রোটাগনিস্ট হচ্ছে লিডিং ক্যারেক্টার। আমি ইংরেজি গুলো বলতেছি কারণ পরীক্ষা ইংরেজিই থাকবে। হ্যাঁ, যে আহ, আপনার কি বললাম, প্রোটাগনিস্ট। হ্যাঁ, তো প্রোটাগনিস্ট হচ্ছে, যতগুলো আমার মনে আসে আমি ততগুলোই বলবো, এবং যেখানে আমার মনে আসা বন্ধ হবে ওইখানে ওইখানে শেষ, আপনারা এগুলো পড়ে নেবেন।
যে প্রোটাগনিস্ট কাকে বলতেছে। প্রোটাগনিস্ট হচ্ছে যে একটা গল্পের মূল ক্যারেক্টার, যেটা যেমন ইডিপাস রেক্স একটা নাটক আছে, এখানে মূল ক্যারেক্টার হচ্ছে ইডিপাস নিজে। ঠিক একইভাবে হ্যামলেট গল্পের মূল নায়ককে হ্যামলেট। তারপরে ম্যাকবেথে কে, ম্যাকবেথ। এরকম প্রোটাগনিস্ট বলা হচ্ছে লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর। অ্যাক্টরদের মধ্যে লিডিং ক্যারেক্টার যে থাকে, যাকে ঘিরে কাহিনীটা আবর্তিত হয়, তাকে বলা হয় এটা। ক্লাইম্যাক্স নামে আছে, যে ক্লাইম্যাক্স জিনিসটা কি। ক্লাইম্যাক্স হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্ট ইন এ ড্রামা অর এনি কাইন্ড অফ লিটারেরি, লিটারেরি কি বলতে পারি, লিটারেরি মানে এনি কাইন্ড অফ লিটারেচার, যে কোনো লিটারেচারের জন্য, বা ড্রামা হইতে পারে, পয়েম হইতে পারে, নোভেল হইতে পারে, ক্রাইসিস মোমেন্ট যেটা। ঠিক আছে, মূলত ক্লাইম্যাক্সটা বলা হয় ড্রামার ক্ষেত্রে, যে একটা ক্লাইম্যাক্স যেটা, যে কোনো গল্প বা নাটকের সবচেয়ে আপনার টান টান, আমরা বলি না বিভিন্ন সময় দেখবেন নাটকগুলো একটা ক্লাইম্যাক্সে গিয়ে বা একটা টান টান উত্তেজনার মধ্যে বলে যে টু বি কন্টিনিউড, আগামী পর্বে দেখবেন, তাহলে সেটা এই ধরনের যে কোনো কিছু তৈরি হয় সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। তো এরকম আরেকটা শব্দ আছে ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, ক্যাটাস্ট্রফি হচ্ছে বিপর্যয়, এটা ট্রাজেডিতে ঘটে। যেমন নাটকের শেষে, হ্যামলেটে দেখবেন নাটকের শেষে প্রায় সবাই মারা যায়। তো এটা। তারপরে আরেক ধরনের আছে আপনার মনোলোগ। মনোলোগ হচ্ছে, আপনারা ওই যে ইয়ে কবর কবিতা পড়ে আসতেন ইন্টারমিডিয়েটে হয়তো, যে মনোলোগ হচ্ছে এক ধরনের, যেখানে একজন ক্যারেক্টার কথা বলবে, একজনই কথা বলবে, একটা ক্যারেক্টারের কথা বলবে, স্টেজে একাই কথা বলবে। soliloquy মধ্যে হচ্ছে যে আপনার ওইটাও শব্দই, কিন্তু স্পিকার ওইখানে কি করবে, স্পিক করবে অ্যালন। ঠিক আছে। আর মনোলগে সাধারণত যেটা হবে, যে একজন ইয়ে থাকবে এখানে, একজন সাইলেন্ট লিসেনার সাধারণত থাকে। এটা হচ্ছে আহ soliloquy ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার, যেমন অটোবায়োগ্রাফি কি, পরীক্ষা প্রশ্ন আসলো যে অটোবায়োগ্রাফি কি। আপনি বললেন যে অটোবায়োগ্রাফি হচ্ছে কি, কারো মানে নিজের জীবন সম্পর্কে কোনো কিছু বলা। ঠিক আছে, মানে ওন লাইফ স্টাইল। আমি যদি আমার সম্পর্কে বলি তাহলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর যদি কারো জীবনী নিয়ে কোনো কিছু লেখা হয় তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। আছেন না নাই? স্যার আছি। আচ্ছা, তারপরে আসেন, এক ধরনের শব্দ আছে আপনার, যেমন ফিকশন। আচ্ছা, ফিকশন হচ্ছে ইমাজিনারি ইভেন্ট বর্ণনা করা হয়, ফিকশন, FICTION। কাল্পনিক ঘটনা থাকে যেখানে, সেটাকে বলা হয় ফিকশন। এ কাইন্ড অফ অথবা এ টাইপ অফ লিটারেচার দ্যাট দ্যাট ইজ গোয়িং টু ডিসক্রাইব সামথিং ইমাজিনারি, মানে কাল্পনিক কোনো কিছু ব্যাখ্যা করবে, সেটাকে বলা হচ্ছে ফিকশন। আবার আপনার মনে ধরেন এরকম ফিকশনে গেলেন, আবার এক ধরনের দেখবেন এই শব্দ আছে, যেমন পরীক্ষায় আসছিল একবার, এলিজি কি। এলিজি হচ্ছে শোক কবিতা। শোকে যে কবিতাটা লেখা হয় সেটাকে বলা হয় এলিজি। অর্থাৎ কোনো প্রিয় মানুষের আহ শোকে যদি কোনো কবিতা লেখা হয় তাহলে সেটাকে বলা হবে এলিজি। ঠিক আছে, এরকম হাইপার বলতো আপনাদের আগেই বললাম। একটা সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর। অনেকে সিমিলি বলে না, সিমাইল বলে, SIMILE। তো আমি বলি যে সিমিলি বললেই বানানটা মনে থাকবে সহজে। তো ম্যাটাফোর আর সিমিলি, এই দুইটার মধ্যে খেয়াল রাখবেন। ম্যাটাফোর আর সিমিলি এই দুইটা শব্দের অর্থই হচ্ছে উপমা। ম্যাটাফোরটা হচ্ছে রূপক অর্থে উপমা, আর সিমিলিতে সরাসরি উপমা বোঝা যাবে। যেমন সিমিলিতে আপনি কি বলবেন, সিমিলিতে আপনি সবসময় ব্যবহার করবেন লাইক অথবা এস শব্দ ব্যবহার করবেন, এবং ওইখানে লেখা হবে কিভাবে, যেমন ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মুন, তুমি চাঁদের মতো সুন্দর। ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন, তুমি সিংহের মতো, ওই সিংহ অ্যাজ লায়ন, সিংহের মতো শক্তিশালী। এটা আবার এইভাবে না বলে বললেন হি ইজ এ লায়ন, তার মানে হি ইজ এ লায়ন মানে হচ্ছে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। এই যে হি ইজ এ লায়ন বললেন, এটা হচ্ছে ম্যাটাফোর। আর উপমা যেখানে সরাসরি বোঝা গেল সেটা হলো সিমিলি। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, স্যার লিমেরিক একটা শব্দ আছে যেটাকে বলা হয় ছড়া কবিতা। ঠিক আছে, অনেক সময় আসে যে লিমেরিক মানে কি। মজা রাখবেন, লিমেরিক হচ্ছে
একটা শর্ট নেরেটিভ পয়েম। ঠিক আছে। আবার প্রশ্ন আসে যে সনেট কি। সনেট হচ্ছে একটা আপনার কি বলেন, একটা 14 লাইনের কবিতা। ঠিক আছে। সনেট হচ্ছে মূলত 14 লাইনের কবিতা। ইংরেজিতে 3 ধরনের সনেট আছে, শেক্সপিয়ারিয়ান সনেট, পেট্রার্কান সনেট, আর একটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসে যে স্ট্যানজা কি। স্ট্যানজা কি? স্ট্যানজা হচ্ছে কবিতায় ব্যবহৃত 4, 6, 8, 10 লাইনের যে স্তবক থাকে সেটাকে বলা হয় স্ট্যানজা। আচ্ছা, আরেকটা শব্দ থাকে অনেক সময়, এটা গ্রামারের সাথে রিলেটেড, সিনটেক্স। সিনটেক্স হচ্ছে বাক্যতত্ত্ব। ঠিক আছে, বাক্যতত্ত্ব। স্ট্যানজাটা অনেক সময় পরীক্ষায় আসছে, দেখছি আমরা, একটু খেয়াল রাখার চেষ্টা করব। এই হলো মোটামুটি আপনার বলতে পারি যে এগুলো। আরেকটা শব্দ আছে যেমন এলিউশন। এলিউশন হচ্ছে পরোক্ষ উল্লেখ করা। আরেকটা পরোক্ষ উল্লেখ, কোন একটা ঘটনার আপনি উল্লেখ করলেন, যে একটা ঘটনা বলতে গিয়ে আরেকটা কথার উল্লেখ করলেন, এটা হচ্ছে এরকম। তারপরে আপনি আবার হলো যেমন আরেকটা আছে এলিটারেশন। এলিটারেশন হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, যেমন ব্লো ব্রিজ। ঠিক আছে, যে মৃদু মন্দ বাতাস বয়ে যায়। তো এটা এটা হচ্ছে এলিটারেশন। এই ধরনের যদি কোনো কিছু থাকে, এলিটারেশন। আবার আরেক ধরনের আছে আপনার ব্যালাড কি। হ্যাঁ, ব্যালাড হচ্ছে আপনার এক ধরনের শর্ট নেরেটিভ পয়েম। এটুকু মনে রাখবেন, পরীক্ষায় আসলে এরকম আসবে। আরেকটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ভার্স কি। তো উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যেটার কবিতার শেষে মানে ছন্দ থাকবে না আর কি, অমিত্রাক্ষর ছন্দ যেটাকে আমরা বাংলায় বলি, সেটাই হচ্ছে ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স। অমিত্রাক্ষর ছন্দে কি হয়, কবিতার অন্তর আর মিল থাকে না, কোনো এন্ডিং এর কোনো মিল থাকে না, তো সেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তো এরকম। তারপরে আপনার অ্যাসোনেন্স কি, এগুলো আসে না, এগুলো আপনাদের যেগুলো বললাম এগুলোই মোটামুটি বেশিরভাগ গুলো আসে। আরেকটা শব্দ বলে শেষ করি এই এই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্সোনিফিকেশন কি। এটা আসে অনেক সময় পরীক্ষায়। পার্সোনিফিকেশনটা মনে রাখবেন, কোন বস্তুকে প্রাণের কোয়ালিটি আরোপ করানো। ঠিক আছে। যেমন আপনি বললেন মৃত্যুর হাত থেকে কারো রক্ষা নেই। এই যে বললেন মৃত্যুর হাত থেকে কারো রক্ষা নেই, মৃত্যুর কি হাত আছে? মৃত্যু কি দৃশ্যমান কোনো কিছু? নাই। তাহলে এমন একটা জিনিসের উপর প্রাণের করা হয়েছে যে, যেটা যেমন আপনি বলেন আহ, যে শীতের ঠান্ডা কামড় থেকে কারো রেহাই নাই। তো শীতের কি দাঁত আছে নাকি যে কামড় দিবে? দাঁত কার আছে? মানুষের আছে। তাহলে এই শীতের উপর দাঁত কামড়, এই যে মানুষের একটা কোয়ালিটি আরোপ করলেন, এটাই হচ্ছে পার্সনিফিকেশন। ইংরেজিতে মনে রাখবেন যে নন লিভিং, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা ইনএনিমেট। ইনএনিমেট অর্থাৎ নন লিভিং কোনো কিছুর উপর, হ্যাঁ, ব্যক্তির কোনো কোয়ালিটি আরোপ করা হলে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। ঠিক আছে। এইভাবে এই যে এই যেগুলো বললাম, এই ধরনগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এই মনে রাখার চেষ্টা করবো, মনে রাখতেই হবে। হ্যাঁ, আমার সামনে একটা শিটে কিছু প্রশ্ন আছে। যেমন বলতে পারি এখানে একটা প্রশ্ন আসছে এরকম, এটা হচ্ছে আপনার কত বিসিএস, 37তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে ফানি পয়েম, 37 বিসিএস, হ্যাঁ 37 বিসিএস একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ এ ফানি পয়েম অফ 5 লাইন্স কল্ড। ঠিক আছে। আমি একটু আগে বলছি যে 5 লাইনের ফানি পয়েম, মজাদার ছড়া টাইপের কবিতাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিমেরিক। আমি কিন্তু উচ্চারণ করছি এই শব্দটা একটু আগে। ঠিক আছে। তাহলে লিমেরিক বলা হয়, লিমেরিক। তাহলে মজাদার যে ছোট কবিতা, যেমন আমি আরেকটা জিনিস উচ্চারণ করছি ক্লাইম্যাক্স। ঠিক আছে। আহ, তো ক্লাইম্যাক্স যদি হয় তাহলে এই ক্লাইম্যাক্স প্রশ্নটা আসছে, এটা কত বিসিএস, 36তম বিসিএস একটা প্রশ্ন আসছে, দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। ঠিক আছে। ক্লাইম্যাক্সে কি ঘটে? তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে কোন পর্যায়টা বোঝায়, নাটকের বিগিনিং পর্যায়, না নাটকের শেষ পর্যায়, না নাটকের মাঝামাঝি পর্যায়, না নাটকের সর্বোচ্চ টেনশনের পর্যায়? কোনটা হবে উত্তর? স্যার শেষ। শেষে যেটা বললাম এট দ্য হাইট, মানে চূড়ান্ত পর্যায়ে পড়ছে, সেটাকে কি বলতেছি আমরা? যেমন আরেকটা প্রশ্ন আসছে 30 বিসিএস এ সং, এটা বলি নাই আমি, যে এ সং একটা গান এমবডিং রিলিজিয়াস এন্ড স্যাক্রেড ইমোশন, যে গানগুলোতে ধর্মীয় এবং পবিত্র অনুভূতি প্রকাশ পায় সেগুলোকে কি বলা হয়?
সেগুলোকে হিম বলা হয়, HYMN, হিম বলা হয়। ঠিক আছে, এইভাবে আর কি পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন প্রশ্ন আসবে সনেটের অংশ কয়টা, সনেটের অংশ কয়টা বলেন? স্যার দুইটা। স্যার দুইটা। দুইটা অংশ, সাধারণত দুইটা অংশ বলতেছি আমরা। এরকম ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়। প্রশ্ন আসতে পারে যে ব্যালাড কাকে বলে, তাহলে কি বলবেন ব্যালাড কাকে বলে? শর্ট পোয়েম। শর্ট নেরেটিভ পয়েম। ঠিক আছে, শর্ট নেরেটিভ পয়েম। আপনার পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবে থাকতে পারে যে শর্ট নেরেটিভ পয়েম, শর্ট রাইম, শর্ট লাভ পয়েম। তো উত্তর কি দিবেন? শর্ট নেগেটিভ। নেরেটিভ পয়েম। তারপরে একটা প্রশ্ন এরকম থাকতে পারে, হুইচ অফ দ্য ফলোইং মিনস এ সং অফ মর্নিং, অর্থাৎ শোকের কবিতা কোনগুলা? শোকের কবিতাকে কি বলে? কি বলছি? এলিজি বলে। হ্যাঁ, এই যে এইভাবে আর কি পরীক্ষায় প্রশ্ন আসবে। এপিক মানে কি? হ্যাঁ, এপিক মনে রাখবেন মহাকাব্য, যেটার আমরা উত্তর এইভাবে করতে পারি যদি আসে, মনে রাখবেন একটা লং স্টোরি, লং স্টোরি ডিলিং উইথ মানে ব্রেভ ডিডস, সাহসী কার্যক্রম বর্ণনা করবে, সেটাকে বলা হচ্ছে এপিক। লং স্টোরি কিন্তু ফানি ডিডস, সেটা এপিক না। লং স্টোরি ব্রেভ ডিডস, সেটা হচ্ছে, বলেন সেটা কি? সেটাই হচ্ছে এপিক। এপিক। অড কি? হ্যাঁ, অনেক সময় বাংলায় প্রশ্ন আসবে, অড কি? অড, অড হচ্ছে গীতিকাব্য, মনে রাখবেন। আরো প্রশ্ন আসে অনেক সময়, প্রলোগ কি? প্রলোগ, PROLOGUE, প্রলোগ কি? তো উত্তর হইতে পারে যে প্রলোগ হচ্ছে আপনার, কি বলতে পারি, একটা কোন সাহিত্য, ওই যে আমরা বইয়ের মধ্যে দেখি না মুখ বন্ধ থাকে, প্রস্তাবনা থাকে, হ্যাঁ, কোন লিটারেরি ওয়ার্কের যে ইন্ট্রোডাকশন যেটা থাকে সেটাকে সাধারণত প্রলোগ বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? কোন একটা সাহিত্য কর্ম হইতে গেলে ওই সাহিত্য কর্মটা, বিশেষ করে নাটকের ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে? একটা প্লট থাকতে হবে। নাটকে যে মূল ক্যারেক্টার থাকে সেটাকে কি বলে? প্রোটাগনিস্ট বলে। এগুলোই আমি এতক্ষণ আলোচনা করছি লিটারেরি টার্মের ক্ষেত্রে। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। স্যার পার্সনিফিকেশনে একটা কি যেন বলছিলেন যে নন লিভিং ইন এলিমিনেশন না কি যেন আচ্ছা, একটা। না ইমাজিনেশন বলি নাই। আচ্ছা, আমি বলছি যে নন লিভিং কোন জিনিসের উপর হিউম্যান কোয়ালিটিকে আরোপ করা। উদাহরণ দিচ্ছি যে আহ, যে যেমন মৃত্যুর কথা বললাম, মৃত্যু কি লিভিং থিং না নন লিভিং থিং? স্যার নন লিভিং। নন লিভিং থিং। শীত বলছি, শীত কি লিভিং থিং না নন লিভিং থিং? যেমন জন ডানের কথা বললাম না, জন ডান তার কবিতায় বলছে, সূর্যরে বলছে, ও ওল্ড ফুল সান, হে বৃদ্ধ বুকা সূর্য। ঠিক আছে, সূর্যরে বলতেছে। সূর্যের কি জীবন আছে? মানে আমাদের হিউম্যান কোয়ালিটি সূর্যের আছে? নাই। তাহলে এই যে সূর্যকে সে এমন ভাবে কথা বললো যেন মনে হচ্ছে সূর্য একটা মানুষ। এই যে মানুষ টাইপের কোয়ালিটি আরোপ করা হয় সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। কথা কি বুঝাইতে পারছি? এগুলো শীটে দেখবেন সবই আছে, আমি যা বলছি সবই মানে হয়তো প্রেজেন্টেশনটা অন্যরকম, মোটামুটি ঘুরে ফিরে এটাই। এবং আমি যা বলছি এখান থেকে কপাল ভালো থাকলে একটা দুইটা প্রশ্ন কমনও পাইতে পারেন আজকের ক্লাস থেকে। তাহলে আমি এখানেই শেষ করবো, অনেক দ্রুত কথা বলছি, তারপরেও প্রায় 2.5 ঘন্টা ধরে কথা বলতেছি। না, 1.5 ঘন্টার একটু বেশি হবে। আচ্ছা, এখন আহ এনামুল হাসান। জি স্যার, আছে। আচ্ছা, রেকর্ডিং বন্ধ করে দিতে পারেন আজকের এই লিটারেরি পার্ট 1-এর। এইখানে একটু আরেকটু আগে বন্ধ করেন না। এখানেই শেষ হলো এই ক্লাসটা। আমরা আজকে আলোচ্য বিষয় ছিল, আমাদের আলোচ্য বিষয় ছিল কি কি আলোচনা করলাম? লিটারেরি টার্মস আলোচনা করলাম, আর লিটারেরি পিরিয়ডস, এই দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। যতটুকু সম্ভব ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। রেকর্ড বন্ধ করতে